এফএম আর ভূত এফএমে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আছি আমি মাসুম এবং আজকের অতিথিরা এবং তারা একে একে তাদের এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যেই অনেক এসএমএস আমার কাছে চলে এসেছে। তারপরেও যারা এসএমএস করার নিয়মটি জানেন না তাদেরকে এসএমএস করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আপনার অন্যান্য নাম্বার থেকে আপনি ইচ্ছা করলে আমাদেরকে এসএমএস করতে পারবেন এবং জানিয়ে দিতে পারবেন আপনার বিভিন্ন ঘটনা বা যা শেয়ার করতে চান। আমি দেখতে পাচ্ছি আমাকে ভূত নিধন টিম এর মধ্যেই এসএমএস করেছেন এবং বলেছেন ভাইয়া আজকে আমার বার্থডে, প্লিজ আমার জন্য বার্থডে উইশ করতে বলেছেন। আজকের দিনটি আপনার অনেক 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 ভালো যাক এবং এই বার্থডেটা অনেক অনেক বেশি আনন্দে কাটুক, সেটাই আশা করছি। নূরজাহান যাত্রাবাড়ি থেকে লিখেছেন ভাইয়া ভূত এফএম এর এয়ারটেল মিউজিকটা একটু বড় করে আমাকে মানে বড় করতে বলছেন তিনি, যাতে রিংটোন হিসেবে ইউজ করা যাবে কিনা সেটা তিনি জানতে চাইছেন এই সমস্ত বিষয় আর কি। তো নূরজাহান, আমি যেটা জানি যে এগুলো সবকিছু যাবে, আপনি মানে কি বলবো যে রিংটোন করেন বা মাই টিউন করেন, যাই করেন না কেন সবকিছু সুযোগই থাকবে এবং নেক্সট এপিসোডে আমি বিস্তারিতভাবে এগুলো আপনাকে জানাতে পারবো। আমার মনে হয় যে ব্যাপারগুলো অলরেডি চালু হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি সবকিছু আপনার মোবাইলের সাথে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন এখন। আর তাছাড়া তো রেডিওতে আপনি যে কোনো সময় শুনতে পারবেন ভূত এফএম। চট্টগ্রাম থেকে ফয়সাল লিখেছেন ভূত এফএম এর স্পন্সর হওয়ার জন্য এয়ারটেলকে থ্যাঙ্কস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসিফ লিখেছেন, আসিফ কণা রাজশাহী থেকে, প্লিজ এসএমএসটা পড়ো। আমি এসএমএসটা পড়ে ফেললাম। এছাড়াও আমাকে পূরবী লিখেছেন ভাই গায়ে প্রচন্ড জ্বর, তারপরেও ভূত এফএম শুনছি, প্লিজ ভাই আমার এসএমএসটা পড়ো। আমি এসএমএসটা পড়ে ফেলেছি, বাট আপনার এসএমএস কিন্তু এইটুকুই ছিল, আর কিছু ছিল না। হাসান আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন তাড়াতাড়ি শুরু করো, আমার ঘুম আসছে। আচ্ছা, যখন শুরু করে ফেলেছি তখন ইনশাল্লাহ আপনার ঘুম কেটে যাবে। এছাড়াও আমাকে কানিক এসএমএস, কানিক ফাহিম মাহিম মিলা এসএমএস করেছেন আমাকে আজমাইন, তিনি আমাদের সাথে জয়েন করেছেন। সৌরভ আমাদের সাথে আছেন এখন এবং তিনি লিখেছেন যে আই এম রাইটিং ফ্রম নাটোর এবং তিনি প্রতি ফ্রাইডেতে আমাদের সঙ্গে থাকেন। এমিলি রোজ ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। অলিভিয়া খুলনা থেকে এসএমএস করেছেন, তিনি এবং তার কাজিন প্রত্যাশা আমাদেরকে শুনছেন। নাদিয়া বরিশাল থেকে ভূত এফএম এর সাথে ছিলাম, আছি, থাকবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস এবং আশা করছি যে রেগুলার এভাবে আপনি আমাদের উৎসাহ দিয়ে যাবেন। লিটন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু ইউ, বাট আমি রেগুলার লিসনার ভূত এফএম এর, থ্যাংক ইউ। জুই লিখেছেন, জুই সুজা এবং দাঁড়া। এছাড়াও আচ্ছা, তারা হচ্ছে মুসলমান পাড়া খুলনা থেকে লিখেছেন। আচ্ছা, এবং তিনি একটা অদ্ভুত কোয়েশ্চেন করেছেন যে ভূত আমাদের প্রোগ্রাম শুনে কিনা, উই ডোন্ট নো। আমি আচ্ছা, আরো একজন লিখেছেন আমাকে, জেরিন লিখেছেন কেমন আছি জানতে চাইছেন। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। সানি আমাকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি শান্তনু এসএমএস করেছেন আমাকে, সাকি, আকাশ, জেনিত, আসিফ চাপাই নবাবগঞ্জ থেকে এবং তিনি অনেক রেগে আছেন কারণ তার এক্সামের জন্য 2 উইক তিনি ভূত এফএম শুনতে পাননি, এখন তো আমাদের সঙ্গে আছেন। মাহমুদ আমাদের এসএমএস করেছেন, মাসুম বরিশাল থেকে এসএমএস করেছেন, অন্তর আমাদের এসএমএস করেছেন, এছাড়াও মিতিশ এসএমএস করেছেন আফরিন চট্টগ্রাম থেকে, আর যে ভূত আমাদের এসএমএস করেছেন, রোমেল খুলনা থেকে এসএমএস করেছেন, শরণ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও জলিল বাবু খুলনা থেকে, এছাড়াও মনিক, রাজু সহ আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। আরো একবার বলছি, আপনার এয়ারটেল নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের একইভাবে এসএমএস করতে পারেন। আর আজকে প্রথমেই বলি যে আজকে আমাদের আরো বেশি গেস্ট, আমাদের যারা আছেন তারা বাদ দিয়েও আরো কিছু গেস্ট আসার কথা ছিল। তাদের মধ্যে 2 জন ভীষণ অসুস্থ, আসতে পারেননি। একজন হসপিটালে আছেন তার ওয়াইফকে নিয়ে এবং আরো একজন নিজে জ্বরে ভুগছেন। আমরা আশা করব যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন। আজকে এটা একটু খারাপ খবরই আমাদের জন্য, বাট আমরা আছি এখনো আপনাদের সাথে। যাই হোক, আমাদের কাছে রেগুলার এসএমএস এর পাশাপাশি প্রচুর ইমেল আমরা পাই এবং সেই ইমেলগুলো আপনারাই পাঠান কষ্ট করে। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে ইমেল পাঠান এবং আমাদের সাথে ইমেলে আপনাদের বড় বড় ঘটনাগুলো শেয়ার করেন। এটা তো এত সহজ কিছু না, এই ব্যস্ত লাইফে এইটুকু সময় বের করাটা আসলে অনেক কঠিন। তারপরে আপনারা পাঠান। কেউ
স্টুডিওতে এসে উপস্থিত থাকেন তাদের কাছে আসলে আমাদের ধন্যবাদ দিয়ে মানে শেষ করতে পারবো না আমরা। আর যারা এভাবে পাঠান তাদেরকেও অনেক থ্যাঙ্কস। আমরা আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দেই, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm, radio RADIOFOORTI.FM। আমাকে একজন ইমেল করেছেন, আমি এবার এই ইমেলটি পড়বো। ইমেলটি করেছেন আমাকে কৌশিক। হাই রাসেল ভাই, আমার নাম কৌশিক, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ঘটনাটি আমার ফ্রেন্ডের এক কাকুর সাথে এক রাতে ঘটেছিল, এবং কোনো এক রাতে ওই ফ্রেন্ডের কাকু হাট থেকে বাড়ি আসছিল। দেন হঠাৎ রাস্তা দিয়ে তিনজন লোক একটা লাশ নিয়ে আসলো। ওদেরকে জিজ্ঞেস করলো কাকু, এবং জানতে পারলেন যে লাশটাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। শ্মশান সামনে 200-300 গজ দূরে। তখন ওদের একজন কাকুকে রিকোয়েস্ট করে হেল্প করার জন্য, কারণ তিনজন মিলে মরা পোড়ানোর একটু কষ্টকর হয়ে যায়, এবং সেই জন্যই তাকে বলা হলো যে আমাদের সঙ্গে চলুন। কাকু ঘড়ি দেখলেন, মাত্র রাত 11টা বাজে, খুব বেশি রাত হয়নি। তাই কাকু যাওয়ার ডিসিশন নিলেন। তারা শ্মশানে গিয়ে যথারীতি মরা পোড়ানোর জন্য রেডি করলো সবকিছু, কিন্তু দেখা গেল যে খড়ি শর্ট পড়ছে। এখন খড়ি আনতে হলে মোটামুটি 1 কিলোমিটার গিয়ে লোকালয় থেকে খড়ি আনতে হবে। তখন কাকু ওদের মধ্যে একজনকে যেতে বললেন, কিন্তু লোকটি একা যেতে রাজি হলো না। অনেক বলার পরও যখন সে রাজি হচ্ছিল না, তখন কাকু একরকম রাগ করেই তিনজনকেই একসাথে যেতে বললেন। ওরা চলে যাওয়ার একটু পর কাকু একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলেন। একটু একটু ভয়ও লাগছিল তার। এমন সময় কাকু দেখলেন যে লাশটা হঠাৎ উঠে বসেছে। এটা দেখে কাকু কোনো কিছু না ভেবে পরি কি মরি করে গ্রামের দিকে দৌড়ে গেলেন। তখন জমিতে মানুষ সরিষা লাগিয়েছিল, ঠিক এরকমই একটা সময় যখন শীতকাল শুরু হচ্ছে, শীতকালের মধ্যে একটা ঘটনা আর কি। আর তখন সরিষার ফুল ফুটেছিল। কাকু সরিষার জমির ওপর দিয়ে এরকম পরিমরি করে দৌড়াচ্ছিলেন, আর পেছনে মাঝে মাঝে তাকাচ্ছিলেন এবং দেখছিলেন যে লাশটা দৌড়িয়ে আসছে। এটা দেখে কাকু আরো দৌড়ানোর স্পিডটা বাড়িয়ে দিলেন, এবং দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে সবাইকে ডেকে বললেন যে শ্মশান থেকে তার পেছন পেছন একটা লাশ এসেছে, বলেই তিনি সেন্সলেস হয়ে গেলেন। তখন তার চোখে মুখে পানি দিয়ে তাকে তার জ্ঞান ফেরানো হলো, এবং পরে কয়েকজন মানুষ লাইট নিয়ে শ্মশান ঘাটে গিয়ে দেখেন যে না, সবকিছুই ঠিক আছে, লাশটা তেমন ভাবে শুয়ে আছে, কিন্তু লাশের পায়ে সরিষার ফুলের স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। আমি এইখানে এসে চমকে গিয়েছিলাম এই জন্যই যে এতক্ষণ পর্যন্ত সবকিছু হ্যালোসিনেশন হতে পারে, হতেই পারে যে ভয় পেয়েছিলেন, একা একটা লাশের পাশে থাকাটা এরকম সহজ কথা না, তারপরে শ্মশানের মতো একটা জায়গায়, এবং এরকম ভুল দেখতেই পারে যে লাশটা উঠে বসলো, তারপরে তাকে তাড়া করলো, পেছন পেছন দৌড়িয়ে আসলো, বাড়ি পর্যন্ত দৌড়িয়ে আসলো, সব ঠিক আছে। কিন্তু এই জায়গাটা এসে ধাক্কা খেলাম যখন সবাই গিয়ে ফিরে গিয়ে দেখলো যে লাশটার পায়ে সরিষার ফুল লাগানো আছে, কিছু ফুল সরিষার ফুল লেগে আছে, এবং তারা সবাই লাশটাকে যেটা করে সেটা হচ্ছে মানে লাশটা ঠিকই কুকুর পিছনে আসছিল। আচ্ছা, লাশটা ঠিকই কুকুর পিছনে আসছিল, আমি সেন্টেন্সটা বুঝতে পারিনি, না হলে লাশের পায়ে আচ্ছা এটা হচ্ছে কাকুর পিছনে আসছিল হবে আর কি। হ্যাঁ, এবং তিনি বলছেন না হলে লাশটার পায়ে সরিষার ফুলের দাগ হতো না। তিনি ঘটনাটা বর্ণনা দিয়েছেন, এবং এই হচ্ছে ঘটনা, এবং তিনি বলেছেন যে তার ঘটনা যেন পড়ে শোনানো হয়। আমি তার ঘটনাটি পড়ে শোনালাম, আর এর মাঝেই আরো অনেক SMS চলে এসছে। SMS এর মাঝখানে আমরা একটা ছোট্ট ব্রেক নিব, আমরা একটা ছোট্ট ব্রেক নিতে পারি বা কিছু SMS পড়ে ফেলতে পারি। ঐশী দেখছি RMC থেকে আমাদের SMS করেছেন এবং বলেছেন যে কালকে তার হচ্ছে এক্সাম রয়েছে, গাইনি এক্সাম রয়েছে, এবং এরপরেও তিনি ভূত FM শুনছেন, এবং তিনি বলছেন যে এই মিউজিকটা বেটার দ্যান প্রিভিয়াস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উই আর ট্রাইং, এবং আপনারা জাস্ট কিপ লিসনিং। আশা করছি যে আস্তে আস্তে আরো ভালো হবে। কামরুল ময়মনসিংহ থেকে লিখেছেন, ভাইয়া আজ অনেকদিন পর্যন্ত ভূত FM শুনছি, আজকে প্রথম তিনি ভূত FM শুনছেন এবং অনেক ভয় লাগছে তার। ওকে, আমার তো মনে হয় যে
এখনো অনেক ভয়ের অনেক কিছুই বাকি আছে। জিশাদ, দোলন, আপন ফ্রম ঢাকা তারা লিখেছেন যে উই আর লিসনিং ভূত এফএম টুগেদার। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ আস। ইয়াসিন আমাদেরকে SMS করেছেন, হৃদয় ঢাকা থেকে SMS করেছেন, সবুজ আমাদের SMS করেছেন মঈন এন্ড শারমিন বরিশাল থেকে, মৃদুলা SMS করেছেন, তামিম কাফরুল থেকে SMS করেছেন, অনেক ভয় লাগছে তার এবং তারও একটা ঘটনা আছে। আপনার যদি ঘটনা থাকে তাহলে আপনি সেটা আমাদেরকে পাঠাতে পারেন ভূত FM @radiofurti.fm। অনেক SMS পড়া হলো, অনেক ঘটনা পড়া হলো এবং এখন সরাসরি আমরা গেস্টের কাছে যাব। তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কি নতুন নাকি? জি স্যার। হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে? স্যার আমি ভাঙিনি স্যার। চুপি, কত বড় সাহস! গেট আউট। স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা দেখেছিলাম। তুমিও গেট আউট। আউট। এই স্যার খেলার পাগল, ক্রিকেট দেখো না তুমি? দেখি, কিন্তু রেকর্ড মনে থাকে না। আমারও না, আমি সাদিব। তুমি? ওয়াসিম আকরাম। এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, 1 মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইডে 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত। হোমওয়ার্ক করো নাই কেন? দাঁড়াও। স্যার কারেন্ট ছিল না। আচ্ছা, তো মোমবাতি জ্বালাওনি কেন? বাবা তো আগুন নিয়ে খেলতে মানা করেছে। তো বাচ্চা ধান মাকে কেন বলনি? মার গোসলে দেরি হচ্ছিল। দেরি কেন? পানি ছিল না তো। পানি ছিল না কেন? মোটর তো চলছিল না। তো বাবা বলো কেন মোটর চলছিল না? স্যার কতবার বললাম, কারেন্টই তো ছিল না। আরে কি খেয়ে এসেছে এই ছেলে? মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি জ্বালাও। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM এবং আপনারা যারা আমাকে SMS করতে চান এয়ারটেল নাম্বার থেকে আমাকে SMS করুন, লিখে ফেলুন শাউট SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অন্য যে কোনো নাম্বার থেকে আপনি একইভাবে আমাদেরকে SMS পাঠাতে পারেন। আর আমরা চলে যাব আমাদের প্রথম গেস্টের কাছে। কি নাম আপনার একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি তনয়, এআইবিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি। ওকে ফাইন। সো আপনার বাসাটা কোথায়? আমার বাসা রাজশাহী। আমি গত 3 বছর রাজশাহীর কোন জায়গায়? রাজশাহীর এলাকা বললে সাহেব বাজার বললে সবাই চিনবে। ওকে ফাইন। তো রাজশাহী যারা আছেন তারা নিশ্চয়ই আজকে তারা আপনাদের রাজশাহীর একজন আছেন এখানে। তো আপনারা অনেক অনেক SMS করবেন নিশ্চয়ই, সেটা আশা করব এবং তাকে উৎসাহিত করবেন। আপনার ঘটনাগুলো কি সব রাজশাহী কেন্দ্রিক? সব রাজশাহীতে ঘটেছিল? হ্যাঁ, সবগুলো রাজশাহী। সব রাজশাহীতে ঘটেছিল। ওকে, আমরা তাহলে প্রথমে শুরু করছি কি দিয়ে? না, প্রথমে একটা ওয়েট ঘটনা দিয়ে শুরু করি। আসলে আমার জীবনের একটাই ওয়েট ঘটনা জানা মতে। প্রথমে আগে আমাদের বাসার দাদির ঘরের লোকেশনটা বলে দিই। লোকেশনের সেখানে একটা খাট আছে, যাই হোক বিছানা। তো আগের যুগের খাট, সাধারণত খাটের নিচে এখনকার যুগে যেরকম খাট থাকে তার মতো না, ভিতরে স্পেস থাকে। তো যাই হোক, দাদি বক্স খাটের মতো বন্ধ না, নিচে স্পেস আছে অনেক বড়। তো দাদির এক ননদ বেড়াইতে আসে বাসায়। তো উনি জানতো যে দাদির কাছে জিন আছে। তো উনি রাত্রেবেলা দাদির সাথে ঘুমানোর সময় দুষ্টামি করে বলছিল যে ভাবি আপনার জিনগুলাকে আমার সাথে একটু দেখা করায় দেন, আমি দেখতে যাচ্ছি। আচ্ছা। তো জাস্ট দুষ্টামি খাতিরে বলছে এবং অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। দাদি কিছু না বইলা শেষ পর্যন্ত বলে যে আচ্ছা ঠিক আছে, রাতটা একটু গভীর হইলে নিচে যায় দেখিস কেমন দেখতে। আচ্ছা ওকে, উনি ব্যাপারটা সিরিয়াসলি নিল। দাদি জাস্ট বলার ছিল, বলছিল। এরপরে রাত ঠিক 12টা কি 1টা কিংবা এরপরে উনি করছে যে জাস্ট খাটের নিচে যা একবার উকি দিছে যে আসলে কি আছে কিনা। ব্যাস সেরকম একটা অবস্থা যে হঠাৎ করে কি যেন তার হাত ধরে ভিতরে টান দিয়ে ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গলাটা চেপে ধরে।
2 হাত দিয়ে। এবং আপনার দাদি তো ওই ঘরে একাই থাকতেন হ্যাঁ, সবসময়? ঘরে একাই থাকতো, দাদু সহ থাকতো। কিন্তু সেদিন রাতে যেহেতু ননদ আসে, দাদি ভাবি আর ননদ একসাথে, আচ্ছা আর দাদু পাশের রুমে তখন স্টে আচ্ছা, করতেছে। ওকে। তো যাই হোক, ভেতরে যাওয়ার পরে যখন গলাটা চেপে ধরছে, আলটিমেটলি একজন মানুষ মরার সময় যেরকম ছটফট করে সেরকম ছটফট করা শুরু করলো। গোটা খাট তখন নড়ে উঠছে, অনেক হরবল অবস্থা। তখন দাদির ঘুম ভেঙে গেছে, দাদি নিচে গেল, নিচে যে ওনাকে টেনে বার করে, কিন্তু সে টেনে বার করার জন্য অনেক ফোর্স দিতে হচ্ছিল দাদিকে। আচ্ছা, এরপরে যখন উনি বের হয়ে আসলো, তখন ঘটনাটা দেখা গেল যে ওনার গলায় দাগ, হাতের দাগ। আর দাদি যখন জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি হয়েছিল, তো উনি ঘটনাটা বললো রাত্রেবেলা দেখতে গেছিল, হঠাৎ করে কে যেন লোমশ হাত টান দিয়ে ভিতরে নিয়ে যায় এবং গলাটা টিপে ধরে। আচ্ছা, তবে যেহেতু আমাদের বাসায় অনেক আগে থেকে জিন আছে এবং আমরা জানি ব্যাপারটা, আর তারা কখনোই আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে ক্ষতি করার চেষ্টা করে নাই, জাস্ট ভয় দেখানোর চেষ্টা করছিল। উনি যেটা বললো ঘটনাটা আসলে একটু মজার ছিল, যে যখন চাপ দিছিল, দমটা যখন টোটালি বন্ধ হয়ে যাচ্ছিল, তখন হাত দিয়ে আবার আস্তে করে একটু ছাড়া দেয় আর কি, শ্বাসটা আচ্ছা, নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আবার চেপে ধরে। আচ্ছা। এরপরে দাদি যখন টান দিয়ে বের করছে, তখন বের হয়ে আসছে। তার মানে Just মেরে ফেলার জন্য না, মেরে বা ফেলার জন্য এরকম না, কিছু ভয় না, দেখানোর ভয় জন্য ছিল দেখানোর জন্য ব্যাপারটা। এরকম কিছু করেছিল। ওকে, বুঝতে পেরেছি। তো এই যে আপনি বললেন যে আপনার দাদির ঘরে এরকম একটা ঘটনা ঘটলো, তো আপনাদের বাসায় কি আগে থেকেই এরকম ঝামেলা ছিল, বা অনেক, এটা কত আগে থেকে তাও? এই যে এটা প্রায় আমার দাদির কাছে জিন আছে দাদির যখন 7 বছর বয়স, ঠিক তখন থেকে। আর আমাদের বাসা হয় 1900 যুদ্ধের 4-5 বছর আগে আমাদের বাড়িটা তৈরি হয়, দোতলা আচ্ছা। পর্যন্ত। ওকে, আর প্রায় 1980-র দিকে আমাদের বাড়িটা প্রায় 4 তলার মতো হয়ে যায়। ঠিক 4 তলার মতো হয়ে যায়। 4 তলার মতো হয়ে আচ্ছা। যায়, ঠিক তখন এই ঘটনাটা। আচ্ছা, তো এই 7 বছরের সময় যখন আপনার দাদির কাছে প্রথম আপনি বলছেন যে জিন এসেছিল, তো কিভাবে এসেছিল, এটা কি আপনার জানা আছে? আসলে অ্যাকচুয়ালি আমার দাদির সাথে জিনরা, আমার জানা মতো দাদি যা বলে যে জিনরা আসলে সাপের চেহারা ধরতে খুব পছন্দ করে, সাপের আচ্ছা। চেহারা আকৃতি থাকতে পছন্দ করে তারা। তো দাদি যখন ছোটবেলায় ছিল, তখন একটা ফিক্সড সাপের সাথে দাদির প্রায় দেখা হইতো। আচ্ছা। আর সে সময় আসলে রাজশাহী শহর অনেক বন জঙ্গলে ঘেরা ছিল আচ্ছা, যুদ্ধের আগে। এখন প্রায় অনেক সাফ কইরা অনেক কান্ট্রির মতো হয়ে গেছে, সিটির মতো হয়ে গেছে। তো তখন অনেক সাপ ছিল, কিন্তু একটা ফিক্সড সাপের সাথে বারবার দেখা করাটা একটু অ্যাবনর্মাল জিনিস ছিল। আচ্ছা, তো একবার সেই সাপটার সাথে দেখা হওয়ার পরে যখন শেষ দিকে একবার একটা ঘটনা হইলো যে একজন লোক দাদির আমাদের বাসায় আসে, তখন দাদির বিয়ে হয় নাই, 6 বছর বয়স। তখন সেই লোকটা বলছিল যে হয়তোবা কোনো একটা অ্যাবনর্মাল কোনো ফোর্স আছে, যার কারণে যেটা দাদির উপর একটা নজর আছে। এরপর থেকে আসলে মানে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় দাদির ব্যাপারে অ্যাবনর্মাল জিনিস। দাদি অনেক কিছু আগে থেকে জানতে পারে, কিংবা স্বপ্নে দেখে, কিংবা সাপের কাছাকাছি যায় অনেক সময়, কিন্তু একটা নির্দিষ্ট সাপ আছে যেটা মানুষকে আসলে অ্যাটাক করার কথা, সেটা অ্যাটাক করে না। দাদির অনেকবার সামনে বসছিল, অ্যাটাক করার মুহূর্ত আসছিল, কিন্তু অ্যাটাক করে না, অন্য সাইড ঘেঁষায় চলে গেছে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন যে আপনি যে বললেন যে সাপের রূপ ধরে আসে, এই ব্যাপারটার সাথে আমিও শুনেছি, এটা আমি পরিচিত এটার সাথে। আমি যে কথাদিন বলছিলাম যে আমাদের হাফিজ ভাইয়ের কথা, তার কাছ থেকে শুনেছি যে তিনি যে ঘরে ঘুমাতেন আর কি, একটা গ্রামের বাসায়, সেখানেও এরকম একটা ঘটনা আছে। তিনি আমাকে প্রথমে বলেছিলেন যে হ্যাঁ, এই জিনের সাথে সাপের একটা সম্পর্ক আছে। এবং আমাদের আরো একজন অতিথি আজকে আমাদের গেস্ট, তিনিও বলবেন, তিনিও এটার সাথে পরিচিত হয়েছেন। সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। তার আগে বলি যে আপনি কোনোদিন কখনো জানতে চেয়েছেন আপনার দাদির কাছে যে আসলে জিন যে বলছেন আপনি, তারা দেখতে কেমন বা এরকম কিছু, বা তিনি কোনোদিন দেখেছেন কিনা, এরকম কখনো কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো আসলে প্রায়ই জিজ্ঞেস করি, কারণ ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আর কিছুদিন আগে ভূতভেমে আসার আগে আমি লাস্ট দাদিকে জিজ্ঞেস করছিলাম যে আসলে দাদি আপনার কাছে যেটা আছে সেটা দেখতে কেমন। তো দাদির কাছে যেটা আছে সেটা আসলে মেয়ে জিন, যাকে আমরা পরি বলি। আচ্ছা। তো দাদি যেটা বললো যে দেখতে অনেকটা সৌদি আরবের মহিলাদের মতো, মুখটা বোরখা দিয়ে ঢেকে রাখলে জাস্ট মুখের ফেসটা দেখা যায়, বডির অন্য কোনো অংশ দেখা যায় না, কিন্তু লম্বা, অনেক লম্বা, প্রায় 10-12 ফুটের মতো লম্বা। 10-12 ফুটের মতো লম্বা হয়। আচ্ছা, অনেক লম্বা। এটা আমি অনেক মেলে পাই, এবং তারা মোটামুটি 8.5 ফিট, 10-12 ফিট এরকম করে আমাকে বলে, এবং তার মানে ঘরের ছাদ পর্যন্ত মোটামুটি, প্রায় ঘরের ছাদ পর্যন্ত। আচ্ছা, আর এমনি দেখতে কেমন হয় তারা? দেখতে আসলে স্বাভাবিক মানুষের মতোই, তবে
দাদি বলছিল যে মেয়ে জিনেরও আসলে হাতে অনেক পশম থাকে, গায়ের মধ্যে আচ্ছা। পশম থাকে। আর একটা জিনিস যেটা খুব বেশি সিগনিফিক্যান্ট বলা যায়, যে সিগনিফিক্যান্ট জিনিসটা যে ওদের পায়ের পাতাটা আমাদের পায়ের পাতা যেমন সামনের দিকে, ওদের পায়ের পাতাটা পিছন দিকে। এটা আপনার দাদি দেখেছেন? হ্যাঁ, নিজে দেখছে পায়ের আচ্ছা। পাতাটা পিছন দিকে। কারণ শুধু একটা পরি না, আমাদের বাসায় আরো 7টা জিন আছে। আচ্ছা, এই যে 7টা জিন কেন আছে? আসলে অ্যাকচুয়ালি আমি যা জানি, দাদি যা বলে যে জিনদের নিজস্ব একটা জগৎ আছে। হুম। আমাদের যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, ওদের এই জগতের মধ্যে একজন লিডার আছে যাকে ওরা বাচ্চা বলে জানে। আচ্ছা এই মেয়ে জিন যেটা, সেটা আসলে একটা বাচ্চার মেয়ে। আচ্ছা তো যে বাচ্চাটার কাছ থেকে সে মেয়েটা আসছে, তো এখন ওর জন্য একটা সিকিউরিটির জন্য জাস্ট এই 7টা জিনকে পাঠানো হয়। আচ্ছা, কিন্তু এই 7টা জিন কখনোই আমাদের কোনো ক্ষতি করে নাই, তারাও কখনোই আমাদের করে নাই। ক্ষতি করে নাই কখনো। এবং আমরা জানি যে ফরেস্ট গার্ড, কারণ আমি নিজের চোখে একজনকে দেখছি, আমার আপনি দাদিও নিজের চোখে দেখছে দেখেছেন? অনেকবার, আচ্ছা দাদিও দেখছে। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজের চোখে দেখেছেন, সেই কাহিনীটাকে আমরা এখন শুনবো নাকি পরে শোনা শুনবো? যায়। আচ্ছা, শুনি তাহলে। আসলে ব্যাপারটা ছিল তখন রোজার মাস, ঈদের 3 দিন আগের ঘটনা। হুম আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হুম তো যখন ইফতারের সময় হয়ে যায়, আজান পড়বে, আজান পড়ে গেছে, আমি তখন সাইকেলে রাইড করতেছিলাম। হঠাৎ করে আজান পড়াতে আমি প্রায় তড়িঘড়ি করে বাসার দিকে যাই। বাসায় যে সাইকেলটা গ্যারেজের ভিতরে ঢুকাইতে যাই, এর আগে বলি আমাদের বাসার ইটা অবস্থাটা, আমাদের বাসাটা অনেক লম্বা। আচ্ছা আর যে পাশে এন্ট্রান্স, তার একদম অপোজিট প্রান্তে হচ্ছে যে গ্যারেজটা, মানে যেখানে আমাদের মালের বস্তা রাখা হয়। আমাদের বাসার নিচে একটা ফ্যাক্টরিও আছে। আচ্ছা, তো ওকে। আমি অনেক লম্বা রাস্তা যেহেতু পাড়ি দিয়ে তারপরে সামনে গ্যারেজে যেতে হয়, সাইকেলটা নিয়ে আমি যাইতেছি এবং 3-4টা দরজা খুলে তারপরে ভিতরে ঢুকতে হয়। তো ওখানে মাল, যেখানে গুদাম ঘর, সেখানে একটা টেবিলের উপরে অনেকগুলা মাল সারি দিয়ে করে সাজানো ছিল, প্রায় 500 থেকে 600 কেজির মতো হবে। সবগুলো একটার পর একটা শাড়ি দিয়ে উপরে উপরে সাজানো আছে। আচ্ছা, তো আমি যখন সাইকেলটা ঢুকাইলাম, দেখি যে একজন লোক প্রায় 10 থেকে 12 ফুট লম্বা, প্রায় মাথাটা প্রায় ছাদের উপরে ঠিকে যাইতেছে, আচ্ছা, দাঁড়ায় আছে। লোকটার অবস্থাটা বলি আমি, সে ছিল আসলে আলখেল্লা পরা, সাদা আলখেল্লা পরা, মাথার মধ্যে পাগড়ি কি টুপি ছিল আমার ঠিক একটা মনে পড়ছে না, তবে সাদা কিছু একটা ছিল, মাথায় ছিল কিছু একটা। হ্যাঁ কিছু একটা ছিল। সাইড থেকে আমি দেখছি, জাস্ট বাম সাইড থেকে এক পলকে দেখছি যখন, তখন দেখি যে সে এক টানে সে টেবিলটার সমস্ত লোড সহ 5 থেকে 6 ফুট দূরে সরাইলো। অনেক শব্দ হয়েছিল, গোটা গুদাম ঘর কাইপা উঠছে অনেক জোরে শব্দে। তো আমি যখন সাইকেলে ঢুকাইলাম, তখন আলটিমেটলি একটা শব্দ হয় সাইকেলের। এই শব্দটা শুই না, সে আমার দিকে একবার ঘুরে তাকাইছে। তখন আমি তার চেহারাটা দেখে মানে টোটালি ভয় পেয়ে গেছি, এত লম্বা একটা লোক। আর আমি আগে থেকে জানি, এজন্য আমি একটু প্রস্তুত ছিলাম যে জিনিসটা কি আমি দেখছি, আমি বুঝছি। আচ্ছা, তো আমি আর বেশি, আমার খুব ভয় লাগছিল, মানে টোটালি ফেইন্ট হয়ে যাওয়ার মতো মনে হইতেছে, এখন অজ্ঞান হয়ে যাব। কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করি, নিজেকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করি, আস্তে করে দরজাটা লাগায় বের হয়ে আসি। মনে হয়েছিল চারতলা আমাদের বাসাটা ছিল, 4তলা পার হইতে আমার প্রায় 4 দিন লাগে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। এরকম একটা অবস্থা ছিল। বাসায় গিয়ে পরে কাউকে বলেননি কোনো কিছু? হ্যাঁ, বাসায় যে সাথে সাথে ইফতারের টেবিলে বলছি যে দাদি এরকম একটা দেখছি। দাদির সাথে সবসময় আমি ইফতার করতে বসতাম, এখনো বসি বাসায় গেলে। তো বলছি যখন, দাদিকে বলছি যে বাদ দাও, তুমি তো জানোই আছে, সো এগুলো নিয়ে নাড়ানাড়ি না করাটাই ভালো। ওকে, ফাইন। তো এই ছিল ঘটনা, এবং আমরা আবারও ফিরে আসবো তাকে নিয়ে। তার আগে কতগুলো SMS পড়ে ফেলি। নিপা, দীপা, পার্থ, তারা লিখেছেন যে ভাইয়া আজ ভূত FM প্রথম শুনছেন, তারা ফার্স্ট ভূত FM শুনছেন, অনেক মজা লাগছে, আশা করি আরো মজা লাগবে। আচ্ছা, রাসেল লিখেছেন যে ভাইয়া থ্যাঙ্কস আমাদের এই নতুন সমস্ত ব্র্যান্ড নিউ যে সমস্ত সিগনেচার টিউন সেগুলোর জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। মিম লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ, রাসেল ভাই যেই দিন ভূত FM এর শো থাকে সেই দিন এত ভয় লাগে যে আমি কয়েল জ্বালানো ছাড়া ঘুমাতে পারি না। ওকে, মাসুদ আমাকে লিখেছেন রাজশাহী সিটি কলেজ থেকে যে টেস্ট এক্সাম তারপর আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলি যে পরীক্ষা খারাপ হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। নীলা লিখেছেন ঢাকা থেকে, প্লিজ 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 আমার SMS-টা পড়ো, কালকে আমার এক্সাম, তবুও আজ FM শুনছি। আর সঞ্জয় লিখেছেন রাজশাহী থেকে, রাসেল ভাই আপনাকে বলছি যে ভাইয়া গল্প বলছেন তার বাসাটা কোথায় এবং কোনটা। আচ্ছা, এত ডিটেল জানার মনে হয় খুব একটা বেশি দরকার নেই। তিথি আমাকে লিখেছেন ভাইয়া আমি তিথি, এখন আমার ফ্রেন্ড জান্নাত, আশা এবং আমি
ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ। হাদি লিখেছেন রাজশাহী থেকে যে ভাইয়া তুমি কেমন আছো, আমি আজ প্রথম SMS পাঠালাম এবং প্লিজ আমার SMS-টা পড়ো। আমি SMS-টা পড়ে ফেললাম। রাইসা লিখেছেন চট্টগ্রাম থেকে যে আমার ছোট বোন রুমকির সাথেও জিন আছে, ও অনেক ফিউচার বলতে পারে। ওকে, আপনি যদি ডিটেল লিখে দিতে পারেন আমাদের মেল করতে পারেন bhutfm@radiofurti.fm এ, তাহলে আমরা আপনাকে ইনভাইটও করতে পারি। রুমেল লিখেছেন ভাইয়া আম্মুকে নিয়ে আজ আমরা 3 ভাই জুয়েল, রুমেল এবং রুহেল ভূত এফএম এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, তার আগে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যারা ইমেইল করেন তারা অনেকে মনে করেন যে আজকে যে ইমেলগুলো পাঠাচ্ছেন সেই ইমেলগুলো এখন পড়া হবে না, এখন SMS পড়া হবে। ইমেলগুলো কিন্তু পড়া হবে আসলে বড় ঘটনা পাঠানোর জন্য আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেখেছি। সুতরাং আগামী সপ্তাহে এই সপ্তাহ ধরে পুরো ইমেলগুলো পড়ে তারপরে আগামী সপ্তাহে আমরা ঠিক করবো যে কারা কারা আমাদের এখানে উপস্থিত থাকবেন, কোন কোন ঘটনাগুলো আমরা পড়বো। সো অনেকেই ইমেল পাঠিয়ে দেখি যে প্রতি সপ্তাহে অনেক মন খারাপ করেন যে আমার ইমেলটা কেন পড়া হলো না। আসলে ইমেলটা তখনই পড়ার নিয়ম নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে অনেকেই একটা ঘটনায় অনেকবার পাঠাচ্ছেন। আসলে সত্যি কথা বলতে যে আপনার ঘটনাটি সিলেক্টেড হলে আপনি ডেফিনেটলি কল পাবেন, আর না হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অন্য কোনো ঘটনা পাঠিয়ে ফেলতে হবে, নতুন কোনো ঘটনা পাঠিয়ে ফেলতে হবে। যদি সেটা সিলেক্টেড হয়, যেটি আমরা যদি সিলেক্ট করি, তাহলে আপনি ডেফিনেটলি আমাদের কাছ থেকে কল পাবেন। যাই হোক, অনেক কথা বললাম, ফিরে আসবো আবারও ঘটনা নিয়ে। মাঝখানে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা ফিরে Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। আর দেখতে পাচ্ছি যে আমাকে মেহেদি SMS করেছেন নাটোর থেকে। তিনি আমাদের সঙ্গে আছেন। জিন বিশেষজ্ঞ সৌরভ আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, তার কিছু ঘটনা আছে তিনি শেয়ার করতে চান। আমি বলবো যে ভূত এফএম রেডিও ফুর্তি.fm এ আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা লিখে পাঠান। সবাইকেই বলছি। মৌ লিখেছেন যে আজকে 2 সপ্তাহ পরে তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন যে অনেক অনেক ভালো লাগছে তার। এছাড়াও কণা আমাকে SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন সুব্রত আমাকে SMS করেছেন। এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি যে আরো SMS করেছেন নিকিতা এবং শুভ্র, এছাড়াও নিশি ফ্রম চিটাগং। ওল্ড ভূত আমাদের SMS করেছেন। অভি SMS করেছেন ফ্রম পুরান ঢাকা, আচ্ছা পুরানপাড়া বরিশাল, পুরান ঢাকা না। দিল মোহাম্মদ আলম চট্টগ্রাম থেকে SMS করেছেন। পাপড়ি SMS করেছেন মাইনুল কাজল পুঠিয়া রাজশাহী থেকে, তার প্রথম SMS। শৈবাল আমাদের SMS করেছেন খুলনা থেকে, ভাই অনেক ভালো লাগছে লিখেছেন। আনিলা আমাকে SMS করেছেন যে সাউন্ডটা ভীষণ ভয়ের, থ্যাংক ইউ। হীরা আমাকে SMS করেছেন, সুজন আমাকে SMS করেছেন রুমি, শামস, মৃদুলা, সফওয়ান, মুশিউর, নভারুন সহ আরো অনেকে। আমি আবারও ঘটনায় চলে যাব। সেকেন্ড যে ঘটনাটা আমার কাছে আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমাকে লিখেছেন যে আমি ভূত এফএম এর বিরাট একজন ফ্যান। আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা। আমার আমি গুলশানের একটা জায়গায় যে বাড়িটাতে থাকি, একটু নতুন দোতলা বাড়ি। আগে এখানে একটি টিন শেড বাড়ি ছিল। আমরাই এ বাড়ির প্রথম ভাড়াটিয়া এবং আমরা দোতলায় থাকি। আমাদের বাড়ির ঠিক পেছনে একটি খোলা জায়গা, যেখানে অনেক আগে একটি ডোবা ছিল। এখনো ডোবার কিছু অংশ রয়ে গেছে। সেদিন ছিল বৃহস্পতিবার, রাত তখন 11:30। আমি আমার রুমে বসে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ আমার মা তাড়াহুড়া করে আমার রুমে এসে হাঁপাতে লাগলো। আমি মাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে জিজ্ঞেস করতেই তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমাকে তার সাথে তার রুমে নিয়ে গিয়ে পশ্চিম দিকের জানালার দিকে তাকাতে বললেন এবং বলেন দেখতো ওখানে কিছু আছে কিনা। আমাদের পশ্চিম দিকের একটি একতলা পাকা বাড়ি আছে এবং সেই বাড়ির ছাদ আমাদের জানালা থেকে বেশি হলে 1.5 হাত দূরে হবে। আমি ভালো করে দেখে মাকে বললাম, না কিছু তো নেই। আমি
কি হয়েছিল জানতে চাইলে মা প্রথমে বলতে চাননি। অনেক জোরাজুরির পরে তিনি আমাকে যা বললেন তা হলো আমার মা তখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার শরীর একটু খারাপ থাকায় ওই দিন এশার নামাজ পড়তে একটু দেরি করে ফেলেন তিনি। তো যখন ওই জানালার দিকে ফিরে তিনি ফ্লোরে জায়নামাজ বিছালেন তখন হঠাৎ তার চোখ জানালার দিকে যেতেই তিনি যা দেখলেন তা হচ্ছে একজন মানুষের মতো একটি ফিগার, মহিলা না পুরুষ তিনি শিওর না, গাঢ় খয়েরি রঙের কাপড় দিয়ে তার পুরো শরীর ঢাকা এবং মহিলাদের মতো পুরো মাথায় বড় করে ঘোমটা দেওয়া, এবং তিনি জানালাটা ক্রস করে ও পাশে অর্থাৎ যে পাশটাতে খালি জায়গা সেই পাশে চলে গেল। আমার মায়ের মতে ফিগারটি নাকি ছাদ থেকে কিছুটা ওপরে ছিল এবং মনে হচ্ছিল যেন হাওয়ার উপর ভেসে ভেসে সেই ফিগারটি জানালা অতিক্রম করে চলে গেল। আমার সাথে সাথে আমি জানালার ওই ফিগারটিকে দেখার চেষ্টা করলাম এবং তিনি দেখলেন যে পুরো ছাদের কোথাও কিছু নেই, মানে তার মাই দেখার চেষ্টা করেছেন এবং দেখলেন যে পুরো ছাদের কোথাও কিছু নেই এবং তিনি খুব ভয় পেয়ে গেলেন, কারণ ওই বাড়ির ছাদে ওই বাড়ির ছাদে ওঠার জন্য কারো মানে কোনো পার্মানেন্ট সিঁড়ি নেই এবং ছাদে উঠতে হলে মই ব্যবহার করতে হয়, কিন্তু তখন সেখানে কোনো মই ছিল না। আর ফিগারটি যেদিকে গেছে সেদিকে নামা বেশ কষ্টকর, কারণ ওইদিকে অনেক ঝোপঝাড়। পুরো ঘটনা শোনার পরে কেন জানি বিশ্বাস হচ্ছিল না, তবে রাতে খুব ভয় হচ্ছিল এবং বারবার ঘুমটা মানে মনে হচ্ছিল যে মাঝে মাঝে ঘটনাটা মনে পড়ছিল, তাই ওই দিন আর তেমন ঘুম হলো না। এরপর বেশ কিছুদিন কেটে গেল, তেমন কিছু ঘটলো না। তবে আমার মা ওই ঘটনার পর থেকে প্রায়ই অনেক দুঃস্বপ্ন দেখত এবং পরে জানতে পারি যেদিন আমি নিজে ঘটনাটা ফেস করি তখন কতটা ভয়াবহ এটা উনি বুঝতে পারেন। তিনি বলছেন যে আমি প্রায় রাতে ঘুমাতে ঘুমাতে দেরি করে ফেলি এবং তেমনি একদিন রাত আনুমানিক 1:30 তখন হবে এবং হঠাৎ আমার রুমে এবং তিনি বললেন যে আমার মা আমার রুমে আসলো এবং বলল তিনি কেন জানি ওই রুমে ঘুমাতে পারছেন না, খুব অস্থির লাগছে এবং একটু পর পর এমনিতেই ঘুম ভেঙে যাচ্ছে। তাই আমি মাকে আমার সাথে ঘুমাতে বললাম। সবাই ঘুমিয়ে গেলে আমি কিচেনের দিকে পানি খেতে যাওয়ার সময় হঠাৎ ওই রুম থেকে শব্দ শুনতে পেয়ে ওই রুমের দিকে রওনা হলাম। ঠিক রুমের দরজার সামনে যখন গেলাম তখন দেখলাম যে দরজাটা লক করা এবং মোচড় দিয়ে দরজা খুললাম, ঠিক তখনই শব্দটা বন্ধ হয়ে গেল। এর আগে মনে হচ্ছিল যে ঘরের ভেতরে কোনো একটা শব্দ হচ্ছে এবং সেই মুহূর্তে শব্দটা বন্ধ হয়ে গেল। আমি রুমের লাইট জ্বালিয়ে ভালো করে দেখলাম কিন্তু কোথাও কিছু দেখলাম না, তাই রুম বন্ধ করে দিয়ে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর ওই দিন রাতে আমি স্বপ্নে দেখেছিলাম তা আমার জীবনের সবচাইতে খারাপ দুঃস্বপ্নের একটি, এবং আমি দেখলাম আমার বাসার ছাদে আমি দাঁড়িয়ে আছি এবং দেখলাম যে ঠিক ওই একই ফিগারের কেউ একজন আমাদের জানালার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো ওই আমার দিকে এগিয়ে আসছে এবং আমি চিৎকার করে সবাইকে ডাকছি কিন্তু কেউ শুনছে না। ওই মুহূর্তে যখন আমার মা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, কিরে তোর কি হয়েছে, তখন বুঝতে পারলাম ওটা দুঃস্বপ্ন ছিল। এরপর মাকে পুরো ঘটনা বললে মা শুনে আমাকে তখনই গোসল করতে বলেন। আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম এবং ওই রাতে আর কিছু হলো না। পরদিন মা ওই রুমে 2টো কোরআন শরীফ এনে রাখলেন এবং বাড়িতে কোরআন শরীফ পড়ানো হলো এবং এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। আমি একটা কথা বলবো, আসলে পড়তে সমস্যা ছিল এই জন্য যে ম্যাক্সিমাম আমরা যে ইমেলগুলো পাই সেই ইমেলগুলো ইংলিশটাই মানে ইংলিশ মানে শব্দ মানে লেটার ব্যবহার করে বাংলায় লেখা হয় এবং মানে সেগুলো পড়তেও অনেক ঝামেলা হয়, কারণ আজব আজব টাইপের সেটা হচ্ছে মানে সেভাবে মানে লেখা হয়, শব্দগুলো ঠিক বোঝা যায় না, এমন কিছু অক্ষর ব্যবহার করা হয়। তো একটু বলবো যে যারা পারবেন তারা যদি বাংলায় লিখতে চান তাহলে বাংলায় লিখে পাঠাবেন, আর যদি ইংলিশে হয় তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে স্পেলিংটা যেন একটু মোটামুটি ঠিক হয়। এনিওয়েজ, আমরা আরো এক ঘটনায় চলে যাব এবং আমাদের সাথে গেস্ট রয়েছেন, তার কাছে মূলত চলে যাব। আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে চলে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন। Hello everyone, this is me Razin.
আই এম ফ্রম রায়ের বাজার। আমি এসেছি ফার্স্ট আমি ঘটনা বলার আগে দুটো জিনিস আমি লিসেনারদের কাছে জানতে চাইবো। শিওর। সেটা হচ্ছে যে 1971-এ যখন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমাদের মানে ফাদার যারা ছিল আমাদের বাবা মা ওনারা নাকি পূর্ব আকাশে ভোরবেলা আগে একটা তলোয়ার দেখতে পেত। আচ্ছা, এটা কি মানে আমার লিসেনাররা যদি কেউ জেনে থাকে তাহলে আমাকে একটু মানে এটা কি সূর্যের সময়, সূর্য ওঠার পরপরই না তারা না না দেখতে? না না, এটা ফজরের আগে, তার মানে অনেক রাতে, হ্যাঁ, অনেক মোটামুটি মানে ভোর রাতের দিকে। ভোর রাতের দিকে রাইট। ওই ঘটনাটা। আরেকটা হচ্ছে পুরনো ঢাকার ঘটনা। একটু আমার মনে হয় যে সবাই বুঝতে সহজ হবে যে তলাটা কিভাবে আসতো, আলোর মতো আসতো নাকি? হ্যাঁ, আর এটা ছিল মানে একটু লাল, মানে আগুনের মতো, আগুনের তলোয়ার লাইটের দেখতে কালারের মতো ওরকম, মানে আগুন জ্বলতেছে তলোয়ারটার মধ্যে এরকম টাইপের একটা। তো আমি বলবো যদি আপনারা কেউ এরকম কোনো কিছু দেখে থাকেন বা এরকম কোনো ঘটনা শুনে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের SMS করুন অথবা যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বলুন। এবং সেকেন্ডলি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকায় বড় কাটারা মাদ্রাসা আছে, পীরজি হুজুরের মাদ্রাসা নামে, এটা সবাই চিনে। তো অনেক আগে আমি তখন ছোটবেলা, আমরা তো বেসিক্যালি ওখানেই থাকতাম। ওখানের এক প্রভাবশালী একজন মহল ওই মাদ্রাসাটা দখল করার জন্য অনেক তার যে বাহিনী ছিল ওনাদেরকে পাঠানো হয় দখল করার জন্য, এবং তারা বেশ অস্ত্র নিয়ে খুব মানে ওয়েল ফার্নিশ যাকে বলে ওই টাইপের ওনারা এটা দখল করতে আসে। মাদ্রাসার স্টুডেন্টরা বেসিক্যালি তো খুব নিরীহ টাইপের হয়, তো ওরা তো এটা মোকাবেলা করতে পারবে না। তো ওরা কি করলো, ছাদে উঠে জাস্ট ইট দিয়ে ওরা মারতেছিল ওদের দিকে। এটা তো আসলে কোনো কাজ হবে না, ওরা তো, আর যারা দখল করতে যাচ্ছিল ওরা তো আগুন টাগুন লাগিয়ে দেয়, মানে অস্থির সিরিয়াস অবস্থা। তখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে হাজার হাজার কবুতর ওখানে আসলো। কবুতর মানে ওটার উপর দিয়ে ঘোরাফেরা করতেছে, এটা আমরা সবাই দেখছি ওখানে, আমি নিজেও দেখছি। আচ্ছা। তো কবুতর এসে কি করলো, ওদের মুখের মধ্যে ছোট ছোট পাথর ছিল, ওই পাথরগুলো তারা যারা দখল করতে আসছিল তাদের দিকে ছুড়ে মারতে থাকলো। আচ্ছা। এবং ছুড়ে মারার পরে এমন একটা অবস্থা হলো যে ওই অস্ত্রের কাছে এই ছোট পাথরগুলাই অনেক কিছু হয়ে গেল, এবং তারা মানে একদম মৃতপ্রায় অবস্থা। এবং দেখা গেছে যে ওই যাদের পাওয়ারটা বেশি ছিল তাদেরকেই মেডিকেল ভর্তি করানোর প্রয়োজন হয়েছে, এবং আজ পর্যন্ত ওই তারা ওই মাদ্রাসাটা কেউ দখল করতে পারে নাই এবং এটার কোনো ট্রাইও করে নাই। এবং এলাকাবাসী নিশ্চয়ই এই সম্পর্কে জানেন। হ্যাঁ, এই জন্য আমি লিসেনারদের কাছ থেকে ফিডব্যাকটা আমি জানতে যাচ্ছি যে এই দুটা ঘটনা কি কেউ জানে কিনা। আচ্ছা, SMS আসলে আমি ডেফিনেটলি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব। আমরা এখন কি কোনো ঘটনায় যাচ্ছি? হ্যাঁ, সেকেন্ডলি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি, সেটা আমি একটু প্রথম থেকে শুরু করব। সেটা হচ্ছে যে আমাদের গ্রামের যে বাড়িটা সেটা আমার নানু বাড়ি। নানু বাড়িটা আমি এখানে মানে অ্যাড্রেস কিছু আমি উল্লেখ করবো না, কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ এটার জন্য আমার উপরে অনেক প্রেশার আসছে। লাস্ট উইক আমি যখন আসলাম তারপরে আমার উপরে অনেক প্রেশার আসে। যাই হোক, তো আমাদের ওই বাড়িটা মানে জমিদার বাড়ি টাইপের, এবং আমার যে আগের যে যারা জেনারেশন যারা ছিল ওনারা জমিদার টাইপের ছিলেন। ওনাদের বাসা মানে বাড়ির সামনে দিয়ে কেউ ছাতা উঠিয়ে কিংবা স্যান্ডেল পরে কেউ যাওয়া আসা করতো না। তো জমিদার ফ্যামিলি ছেলে মেয়ে। যাই হোক, ওই ওনারা আমার ওই নানুর যে দাদা, মেবি দাদা হবে, হ্যাঁ, উনি মানে জিন পালতেন। কিভাবে পালতো সেটা আমরা মানে কেউ বলতে পারেনি। উনি যখন ব্যবসার কাজে মির্জাপুর সাইডে ওখানে নৌকা দিয়ে উনি ভ্রমণ করেছিলেন, তখন ওখানের এক জমিদার বাড়ির ওনার এক মেয়েকে তার পছন্দ হয়, এবং তিনি ওই মেয়েকে জিনের মাধ্যমে বশ করে তার সঙ্গে উঠিয়ে নিয়ে আসে তার বাড়িতে। তো ওই রাজা কিভাবে যেন জানে যে তার মেয়ে এখানে আছে, তো এই জন্য উনি ওনার যত বাহিনী আছে, ঘোড়া আছে, তারপর হাতি টাতি এগুলো নিয়ে ওনার বাহিনী নিয়ে উনি আসে। কিন্তু দেখা গেল কি ওনার আমাদের মানে এই বাড়িটার মোটামুটি কিছুটা এরিয়া পরে এইগুলা আসতে পারতেছে না, মানে এগুলা হাঁটতেছে না, কোনো কিছু হাঁটতেছে না। না, ওরা হাঁটবেই না, এত ট্রাই করা হয়েছে এবং ওরা হাঁটতেছে না। তখন ওদের যে লাঠিল বাহিনী ছিল, উনি আমার যে ওই দাদা ছিলেন, উনি বললেন যে আপনি আমার সঙ্গে এইভাবে তো পারবেন না, আপনি আমার সঙ্গে আসেন, কথা বলি আমরা। ওই রাজাকে নিয়ে আসেন, এবং নিয়ে আসার পরে বলেন যে ওনাকে বোঝানো হয় যে যাই হয়েছে এখন তো কিছু করার নাই। এবং ওই রাজা ওই মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও, বলছে আমি এখানে থাকবো। রাজা বলে গিয়েছিল যে ঠিক আছে, আমার এই মেয়ের প্রতি কোনো দাবি থাকবে না, কিন্তু আমার একটাই দাবি, সেটা হচ্ছে যে আমার এই মেয়ের পরবর্তী যত বংশধর তাদের সবার নামের পেছনে ঠাকুর নামটা ইউজ করতে হবে। এবং তারপর থেকে আমাদের ওই বাড়িটার নাম কিন্তু ঠাকুর বাড়ি নামে সবাই চেনে।
আচ্ছা, ওর অ্যাড্রেস আমি বলবো না। না কোনো দরকার নেই, একেবারে দরকার নেই। তো ওখান থেকে ওই আমার উনি যে জিন পালতেন, তো এরকম কয়েকটা ঘটনা আমার নানা যখন বিয়ে করে নতুন নতুন তখন উনি দেখেছিল। উনি যেটা এক্সপ্লেন করেছিল সেটা হচ্ছে যে ওই যেমন খেতে বসছে প্লেটটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো আসলে সম্ভব না। না এটা আসলেও খুব আর এটা ঘটতো কখন, যখন ওই দাদা মারা যায় তখন, মানে তখন আর জিনটাকে কেউ ইয়া করতে পারে না, এটাকে মানে বসে আনার মতো কিংবা এটাকে পালন করার জন্য ওরকম কেউ ওইটার দায়ী দায়িত্ব নেয় নাই। আচ্ছা, তো এই জন্য ও ডিস্টার্ব করতো অনেক, যে হয় আচ্ছা। আমাকে তোমরা নাও, না হলে আমাকে ছেড়ে দাও, এরকম টাইপের কিছু একটা, আমি নট শিওর। তো ও ডিস্টার্ব করতো অনেক। একদিন আমার নানা নাকি ওই নতুন বিয়ে করার পরে বাড়িতে গেছেন, তো দেখলো যে আমাদের তো অনেক বিশাল একটা ইয়া ছিল, আলমিরা, কাচের আলমিরা। তো ওখানে হঠাৎ করে কি যেন বাইরে থেকে একটা এসে পড়ে পুরো আলমিরার গ্লাসটা ভেঙে গেল। আচ্ছা, তারপর নানু যেটা বলতো সেটা হচ্ছে যে অনেক বড় পাতিলের মধ্যে রান্না হতো ভাত, তো দেখতো যে একদম মানে কোথাও থেকে যেন বালু এসে পড়তেছে। আচ্ছা, বালুই ভাতটার মধ্যে পড়তেছে, মানে ভাতটা নষ্ট করে দেওয়ার জন্য। কারণ বালু পড়লে তো আর এই ভাতটা খাওয়া যাবে না। তো এরকম অনেক হওয়ার পরে তো আস্তে আস্তে ওই জিনিসটা যখন চলে যায় তখন নাকি বলে গিয়েছিল যে আপনাদের যত এর পরবর্তী জেনারেশন মানে 7 সিঁড়ি পর্যন্ত আমাদের জেনারেশন যারা তারা থাকবে, এবং আচ্ছা। আপনাদের কোনো ক্ষতি হওয়ার মানে এরকম টাইপের জিন রিলেটেড কোনো ক্ষতি হতে তারা দিবে না, মানে প্রোটেক্ট করবেন তারা। প্রোটেক্ট টাইপের, আচ্ছা। প্রোটেক্টিং পাওয়ার যেটা। আচ্ছা, তো আমার ঘটনাটা এরপর থেকেই আমি বলবো, আমি ছোটকাল থেকেই মানে আমি তুলা রাশি, 100% তুলা রাশি। তো আমি যতটুকু জানি মানুষের কাছ থেকে যে তুলা রাশি যারা তারা এই ব্যাপারগুলো খুব বেশি ফিল করতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমি লাস্ট ইয়ারের ঘটনাটা বলবো। সেটা হচ্ছে যখন আমার বড় ভাইয়া বাংলাদেশে আসে তখনকার ঘটনা এটা। তো একদিন দেখা গেছে আমি রাত্রেবেলা, থার্সডে ছিল, রাত্রেবেলা আমি ঘুমোতে যাওয়ার সময় তো হঠাৎ করে আমার ঘুম আসতেছে না। মানে এখানে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমার যদি কখনো কোনো বিপদ হয় ওই জিনিসটা আমি আগে থেকে বুঝতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে হয় আমি খুব বাজে একটা স্বপ্ন দেখবো, অথবা আমি আমার রাত্রেবেলা ওই ঘটনা মানে এরকম ফিলিংসটা হবে। সেটা হচ্ছে যেমন ধরেন আমি কিছু এক্সাম্পল দিই, যেমন আমার শরীর একটু ফুলে যাবে, আচ্ছা, তারপর আমার লোম গুলা খুব মানে দাঁড়িয়ে যাবে, শীতকালে যেটা হয় মানে ঠান্ডা লাগলে বা ঠান্ডা টাইপের। সেটাই। তারপর উইদাউট এনি রিজন ঘুম হবে না, ঘুম তো হবেই না, এবং অস্থির, মানে ভালো একটা ফিলিংস না অবশ্যই। অবশ্যই। আমি তখনই বুঝতে পারি যে হ্যাঁ কিছু একটা কোনো একটা কিছু ঘটতে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, আপনার right. সাথে। যদি ভয়ানক স্বপ্ন দেখি তখনও বুঝি, অথবা মানে স্বপ্নটা কম দেখা হয় বাট এই ফিলিংসটা বেশি হয় যখন আমার কোনো বিপদ হয়। আচ্ছা, তো ওরকম রাত্রেবেলা আমি মানে 3টার দিকে সারা রাত অস্থির, ঘুম আসতেছে না, এবং আমি ওই দিন জাস্ট নর্মাল খাওয়া দাওয়া করছি এবং সবকিছু নর্মাল ছিল, যেটা হওয়ার কথা না। আর আমি দুপুরবেলা ঘুমাইও নাই। আচ্ছা, তো 3টার দিকে, আর আমার মতো এসি চালানো থাকে, আমার এসিতে লাইট আছে, এবং আমার ঘড়ি যেটা সেটাতে লাইট জ্বলে আচ্ছা। ঘড়িটাতে। তো আমি ডান দিকে কাত হয়ে, মানে আমার খেয়াল আছে যতটুকু, আমি ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে পড়ছি কিংবা পড়িনি, আই এম নট শিওর। বাট তখন হঠাৎ করে আমার চোখটা খুলে গেল। চোখটা খুলে যাওয়ার পর আমি, আর এটা হচ্ছে আমার অভ্যাস, আমি দেখি ঘড়িতে কয়টা বাজে। তো দেখলাম যে 3টা থেকে 3:05 এরকমের মধ্যে। আচ্ছা, তো ঘড়িতে চোখ যাওয়ার পরে, আর এই জিনিসটা সবাই বলে বোবা ধরা, আর এটা আমার সঙ্গে এতটাই হয়েছে যে এখন আমি ইউজ টু, এটা আমার কাছে কোনো ঘটনা না। এটা বলে আমি চিন্তা করে, আচ্ছা ঠিক আছে বোবা ধরছে, এখন আর কিছু করার নাই, ঘুমায় যাই। আচ্ছা, ওকে। যাই হোক, তো হঠাৎ করে আমার চোখটা একটু পিছনে গেল। পিছনে যাওয়ার পরে তো আমার অবস্থা খারাপ, কারণ আমি তখন দেখলাম যে একটা শেপ, মানে চিকন চাকন ছিপছিপে বরণের কালো একটা ছায়া, আচ্ছা। শেপ জাস্ট মানে হাঁটু ভেঙে যদি কেউ বসে থাকে এরকম টাইপের। এবং ওই শেপটা আমি তো ডান কাত ছিলাম, তো আমার বাম হাতে হাত বোলাচ্ছে। আচ্ছা, ওইটা দেখার পরে তো আমি প্রচন্ড ভয় পাই, স্বাভাবিক। কারণ এইভাবে আপনার সাথে যদি আপনি ঘুম থেকে উঠে না, দেখেন, definitely, আমি চাইও না। যাই হোক, ওটা দেখার পরে তো আমার অবস্থা আরো খারাপ, আমি প্রচন্ড ভয় পেতেছি। কিন্তু মানে ব্যাপারটা ছিল যে কেউ যেন হাত বুলাই দিয়েছে খুব আদর করে, তো আমি ওইটা দেখলাম। আচ্ছা, তো দেখার পরে এখন মনে মনে চিন্তা করতেছি যে এটা যেহেতু হইতেছে এবং আজকে তো খুব খারাপ অবস্থা, তো আমি কিছু সুরা টুরা পড়লাম এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে, তোমার তো কিছু করার নেই বাবা, তুমি চুপ করে শুয়ে থাকো। তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে সুরা টুরা পড়ে
আমি একটু ট্রাই করলাম যে না ঠিক আছে দেখি আমার এটা ছুটে কিনা। হুম, তো সূরা টুরা পড়ার পরে প্রায় 2 মিনিট হবে এরকম, 2 মিনিট পর আমার মানে যেটা বলে বোবা ধরা যদি ছেড়ে দেয় হুম, হুম, এরকম টাইপের, তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে বসি। আচ্ছা। আমাকে চেক করতে হবে যে আমি আসলে কি দেখলাম। হুম, হুম, তো আমি সঙ্গে সঙ্গে ঘড়ি দেখি, না টাইম ঠিক আছে, টাইম যেটা ঠিক আছে একদম ঠিক ওই কাটা ওই জায়গায় আছে। এবং আমি সঙ্গে সঙ্গে পিছনেও তাকাই, পিছনে তাকানোর পরে দেখি যে না আসলে কিছু নাই। হুম, হুম, তো দেন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে এটা দেখলাম, তো অনেক সূরা টুরা করলাম, অনেক ট্রাই করলাম, বাট আর ঘুমটুম আসে নাই। এবং ওটা আমার ফজরের আজান দেওয়া পর্যন্ত, ওই পর্যন্ত হয় এই ফিলিংসটা। তো এরপরের দিন যেটা হয় সেটা হচ্ছে আমি প্রায় 7 বছর যাবত আমি গাড়ি ড্রাইভ করি। আমার লাইফে আমি আজ পর্যন্ত কখনো অ্যাক্সিডেন্ট করি নাই। তো ওই এরপরের দিন আমি তো খুব কি বলে আমি খুব কেয়ারফুল যে আজকে কিন্তু কিছু একটা হইতে পারে। আচ্ছা, তো এই জন্যই আমি ওই দিন আর কোনো গাড়ি টাড়ি ধরি নেই। আর আমার ভাইয়া যেহেতু বাইরে থেকে আসতে চলে যাবে, হুম, হুম, তো রাত্রেবেলা ভাই বলতেছে যে চলো কি আর করবি, চল বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি। এখন আমি আসলে এই জিনিসটা ফেলতেও পারিনি। আচ্ছা, তো আমি খুব আস্তে আস্তে ড্রাইভ করতেছিলাম এবং ওইখানে আমার লাইফে সবচেয়ে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি ব্যাপারটা বুঝতে পারি। এবং লাস্ট কিছুদিন আগে আমার লাইফে বিশাল একটা ডিস্ট্রয় মানে কিছু একটা হয়ে গেছে, এবং যার সঙ্গে হয়েছে আমি তাকেও বলছি যে আমার কিন্তু অবস্থা খারাপ। এবং আমি দেখেছি আপনার আপনি আজকে মোবাইলে করে সেই ছবিটাও নিয়ে হ্যাঁ, এসেছেন। আমার এরপরের দিন যেটা হয়েছে আমার হাতে একটা দাগ পড়ে। ওই দাগটা আমি আমার যত ডাক্তার ফ্রেন্ড আছে প্লাস আমি তো যেহেতু অ্যাক্সিডেন্ট করছি বাসা থেকে তো খুব প্রেশার, কি 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 গাড়ি চালাও এই সেই। হুম, তো আমি এটা নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য ট্রাই করি এবং আমার যত ডাক্তার ফ্রেন্ড আছে ওদেরকে বললাম, ওরা বললো যে না এটা জাস্ট একটা ইনফেকশন টাইপের, মেবি ওখানে কোনো পোকা টোকা লাগছে। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার রুমে তো জানালা তো দিনের বেলাও লাগানো থাকে এবং রাত্রেবেলা আমি কখনোই আমার দরজা বারান্দার যে দরজাটা এটা আমি কখনোই খুলি না। আচ্ছা, কারণ আমি ছোটকাল থেকে মানে এত ভয় পাইছি যার ফলে আমার এটা কোনো প্রশ্নই আসে না। তো এরপরের দিন সকালবেলা আমি যেটা দেখলাম যে আমার এখানে মানে বাম হাতে একটা দাগ পড়ে, হুম। এবং দাগটা তো আপনি দেখলেন আমি হ্যাঁ, ছবিটা সেটাই। দেখিয়েছি, খুবই ভয়াবহ একটা আচ্ছা, দাগ। এর মাঝখানে আমি একটু বলি যে আমাদের মাঝে জিবরান ভাই চলে এসেছেন এবং জিবরান ভাইয়ের সাথে আমরা একটু হ্যালো করে ফেলি ভাইটাকে। ওকে, সো আচ্ছা এটাতে একটু শুনি আমরা। আচ্ছা একটু কথা শুনি, সেটা হচ্ছে যে কি কথা? কেমন আছেন? টায়ার্ড, তুমি আবার এলিভেটর বন্ধ করে। না না না, আমি আসলে শুধু বলো আমাকে আসছে এলিভেটর অন এসে দেখি নাই। ও মাই গড, Why is this hassle? আই এম রিয়েলি সরি। No, you're not. তুমি মজা পাও, আমার কষ্ট দিচ্ছ। No, not really. ওকে, আমরা একটা প্রশ্ন করেছিলেন আপনি এবং সেই প্রশ্ন অনুযায়ী আমাদের কিছু অ্যান্সারও আমরা পেয়ে গেছি। তার আগে আমি বলবো যে হাসান আমাদের লিখেছেন যে ভাই এমন কোনো ঘটনা প্রচার করবেন না যেটা হচ্ছে অবিশ্বাস্য। আসলে সত্যি কথা বলতে কি যে প্যারানর্মাল যে কোনো কিছু আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, চাইলে অবিশ্বাস করতে পারেন। আমরা আসলে এর সাথে আমাদের কিছুই করার নেই। মানে আপনি বলতে পারেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি সবকিছু বিশ্বাস করি, এনিথিং ইউ ক্যান সে। এবং আমার আসলে এখানে কিছু বলার নাই যে যদি আপনি এরকম ধরনের কোনো কিছু বলে থাকেন। আচ্ছা, আপনি বলেছেন তলোয়ারের কথা, Right. হ্যাঁ, এবং তলোয়ারের কথা অনুযায়ী আমরা বেশ কিছু অ্যান্সার পেয়েছি। যেমন শিহাব আমাকে লিখেছেন যে এখন উনি যা বললেন এই বিষয়টি আমি আমার নানুর কাছে শুনেছি। রাইট, হ্যাঁ, তলোয়ারের যে ব্যাপারটা বলছেন এটা মোটামুটি তখনকার দিনে যারা ছিল এই ভোর রাত্রেবেলা সবাই দেখতো। আরো আছে। ফারহা লিখেছেন যে এরকম তলোয়ার দেখার ঘটনা আমি শুনেছি, খুলনা থেকে এসএমএসটি এসছে। ফাহিম লিখেছেন ময়মনসিং থেকে, ভাইয়া আমি তলোয়ারের ঘটনাটা দেখেছি, তিনি দেখেছেন বলে দাবি করছেন। লামিয়া আমাদের লিখেছেন ভাইয়া ভূত এফএম শুনছি, খুব ভয় করছে। উনি যে কাহিনীটা বললেন সেম কাহিনীর মুখোমুখি আমার দাদা হয়েছেন এবং দাদা আমাকে কাহিনীটা বলেন, এটা রিয়েল একটা কাহিনী আমাকে। এছাড়াও লিখেছেন যে কেউ একজন লিখেছেন যে তার নানু আচ্ছা ফজরের আগে তলোয়ারের যে মানে যে তলোয়ারের যে ব্যাপারটা এটা তারও এক্সপিরিয়েন্স রয়েছে। রুমা আমাকে এসএমএস করেছেন যে আমার মা বলেন যে আমার নানা ভোর রাতে এই তলোয়ার দেখতে পান। খুলনা থেকে এসএমএসটি এসছে। নিজামুদ্দিন আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন ইয়েস মাই ফাদার অলসো স দ্যাট সোড, এবং তিনি বলেছেন যে মাই গ্র্যান্ডফাদার অলসো। তো এই হচ্ছে আপনার That means অ্যান্সার। it's true.
আমি দেখি নাই, কিন্তু আপনি যেরকম বললেন এবং অ্যান্সার গুলো আসছে আমিও এরকম। তো দেখি নাই। এবং জিবরান ভাই জানেন কিনা আমি জানি না, জিবরান ভাই এরকম একটা ঘটনা উনি বলছিলেন যে ভোর রাতে ফজরের নামাজের আগে, এবং অনেকেই যেটা বলছেন যে আগের অনেক মানুষ এটা দেখেছেন যে ভোর রাতে ফজরের আগে পূব আকাশে হ্যাঁ তলোয়ার দেখা যায়। হ্যাঁ, অনেকে বলছেন এটা বিজলির মতন দেখা যায়, উনি বলছেন যে আলোর মতন দেখা যায়। এবং এটাতে একটা প্রশ্ন করেছেন যে আর কেউ দেখেছেন কিনা, এবং অনেকেই বলছেন, রিপ্লাই করছেন যে তাদের ফ্যামিলিতে, তাদের যে সমস্ত সিনিয়র নানু বা দাদুরা ছিলেন, তারা এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমি আজকে প্রথম শুনলাম, আমি জানতাম না। এবং উনি প্রশ্ন করার পরে তখন দেখছি অনেক SMS আসছে। তাহলে যদি এটা যদি দেখেই থাকে তাহলে অবভিয়াসলি দিস ইজ ডেফিনেটলি এ ফেনোমেনন। সত্যি সত্যি হ্যাঁ, হতে পারে, মানে এতগুলোকে খুবই অদ্ভুত, মানে ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং এই জিনিসটা কেউ এর আগে নোটিস করে নাই। আচ্ছা, আমরা কিছু SMS পড়ে ফেলি এই ফাঁকে, এবং আমি দেখতে পাচ্ছি যে সৌরভ আমাদের SMS করেছেন খুলনা সিটি থেকে, এবং তিনি বলছেন কালকে এক্সাম শুরু। আর আমি খুবই হ্যাপি যে আজকে তো জীবন ভাই এসেছেন, তার মানে ভৌতিস্ট টিম আমাদের মাঝখানে আছেন, এবং জীবন ভাই অ্যাকচুয়ালি শুন ভাই এন্ড শাকিব ইজ ইন চিটাগং বাম্বা কনসার্টে। ম্যাক্সিমাম মানুষই আজকে চিটাগং এ আছে। আমার যাওয়ার কথা ছিল, আমি যাইনি কাজের জন্য। রাইট। আমাকে এছাড়াও আর জিবরান ভাই আসার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে অসংখ্য নামে SMS পাঠানো শুরু হয়ে গালি যায়। টালি দিয়ে না না, SMS পাঠাচ্ছে তাদের নিজেদের নামগুলো দিয়ে, যেমন রক্তচোষা ভূত, নেম কম্পিটিশন। আবার রাজু, মিতু, শ্যামলী, রায়হান, তারা সবাই আমাদের SMS এটা তো করেছেন। ভয়ের নাম না। হ্যাঁ, মাসুম আমাদের SMS করেছেন যে জিবরান, সাকিব সবাই আসছেন আপনারা। কিন্তু সাকিব ভাই আজকে আসে নাই। হ্যাঁ, দুজনেই চিটাগং এ। ইকরা আমাদের SMS করেছেন, এছাড়াও আশিকুল সিলেট থেকে SMS করেছেন যে আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন পুলিশ বোবাই। আচ্ছা, ইমন আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন মনোয়ার সবুজ রাজশাহী থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে হাই জিবরান ভাইয়া, আই ওয়ান্ট টু জয়েন ভৌতিস্ট টিম। Sure, next 4th সিজনের পরে, হ্যাঁ, ওকে, which is in next 10 years. in next 10 years. ওকে, কারণ আমরা বললাম তো আমাদের সবচেয়ে বিগেস্ট টু প্রবলেম হচ্ছে আমরা লেজি আর বিজি। ওকে। সো এই দুটো কম্বিনেশন ইজ ডেডলি। সো মানে এটা রিয়েলি ডিফিকাল্ট আপনার জন্য এই টিমে জয়েন করা, বুঝতেই পারছি। অনেক অনেক কাঠখড় পোড়াতে হবে আপনাকে, বুঝতে পারছি, 10টি বছর ধরে। গালি শুনতে হবে, কারণ আমাদের যতটুক ছিল যে ভূতিস আশা করেছিল লাস্ট জানুয়ারি, হ্যাঁ, সো আমরা বলছি জানুয়ারিতেই আসবে। আমরা উইদিন 7 ইয়ার, সো ওকে আন্ডারস্ট্যান্ড। সো আসলে মাঝখানে একটা ডিজাস্টারও হয়েছিল, তারপর আবার সেটা আবার আপনারা আবার মানে কি বলবো রিকভারও করতে পেরেছেন। মাশাআল্লাহ, এখন উই আর অন ট্র্যাক। আমরা অলরেডি ইনভেস্টিগেশনের লাস্ট কয়েকটা টাই আপ করছি। আমাদের জাস্ট একটা ড্রামা শুট করা বাকি, দ্য মেইন ওয়ান, যেটা আমরা যেটা বলেছিলাম আমাদের লাস্ট ইনভেস্টিগেশনটা বাকি। এবং এতগুলো মিউজিশিয়ানস, আমার তো মনে হয় যে মিউজিক নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে, মানে হ্যাঁ, মিউজিক নিয়ে আমাদের বেশ হয় মাশাআল্লাহ। মানে এই ভৌতিস্টের যে সমস্ত এপিসোড গুলো আসবে সেখানে আমরা ভালো কিছু, মানে সাথে সাথে মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো দারুণ কিছু মিউজিক শুনবো আশা করছি। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমাদের যেমন ট্রেলারের মিউজিকটা ছিল শাকিবের, ফারহান কিছু অ্যাড করেছিল, দেন রাফা, দেন সুমন ভাই। আমরা বেসিক্যালি আমরা এই পুরো জিনিসটা নামাই। অলরাইট, আমরা বলবো যে আপনারা যারা আমাকে SMS পাঠাতে চান তারা SMS করে আপনার এয়ারটেল নাম্বার থেকে লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm এখানে ইমেল করতে পারেন। ছোট্ট একটা ব্রেকের পরে আই উইল বি রাইট ব্যাক। bhutfm@radiofurti.fm আপনার নাম, ঠিকানা এবং অবশ্যই আপনাকে পাওয়া যাবে না এমন একটা ফোন নাম্বার সহ। এবং আপনি যদি ইমেলে উল্লেখ করে দেন এটা আরো ভালো হয় যে আপনি স্টুডিওতে এসে বলতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। একটা ইমেল আমি পড়বো, ছোট্ট একটা ইমেল, এটা অন্য প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেলটা পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে ডিয়ার রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং গ্রেট, লেট মি টেল ইউ one thing, that you are great and Bhoot FM is lovely show with great idea. তারপর তিনি লিখেছেন যে my name is Tony from Bangladesh and now lives in Watford in UK, এবং তিনি বলেছেন যে তিনি রেগুলারই, তাই তিনি এবং তার ওয়াইফ দুজন মিলে আমাদের ভূত FM শোনেন, এবং ওখান থেকে যেহেতু মানে ইন্টারনেট থেকে তাদের শুনতে হয়, তারা যেটা করেছেন সেটা হচ্ছে তাদের আইপডে আমাদের এপিসোডগুলো নিয়ে নিয়েছেন, এবং তারা নাকি প্রতি রাতের বেলাতেই ঘুমানোর আগে ভূত FM শুনে তারপরে তারা ঘুমান। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং আপনার ওয়াইফ দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং নেক্সট টাইম শুনলে আপনি বুঝতে পারবেন যে আমরা মানে এই কথাগুলো হয়তো জানতে পারবেন, আমরা সত্যি হ্যাপি। এবং তিনি লিখেছেন মাই ওয়াইফ স্নিগ্ধা, শি লাইকস মোস্ট, এবং তিনি বলেছেন যে সেই কারণে তারা রেগুলার ঘুমানোর আগে এটা শোনেন। থ্যাংক ইউ জনি অ্যান্ড স্নিগ্ধা।
যাই হোক, আমরা কিছু SMS পড়ব এবং আমাদেরকে SMS করেছেন আখেরি ভূত আমাদের শনির আখড়া থেকে, সুইট রাজশাহী থেকে SMS করেছেন, রিয়ান SMS করেছেন আমাদেরকে শিমুল, সূর্য, হান্নান আমাদেরকে SMS করেছেন, মোনালিসা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন জিসান, সাইলেন্ট কিলার, জেভিয়ার SMS করেছেন, ময়না SMS করেছেন, মাসুক রহমান, উন্না সহ আরো অনেকে। আমরা একটা ঘটনা শুনছিলাম এবং সেই ঘটনাটা শেষ করতে পারিনি, আমরা আবারও যাব আপনার কাছে এবং আপনি আরেকবার আপনার নামটা বলে ঘটনাটা শেষ করে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাজিল। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি। আমার এক ফ্রেন্ড আমাকে SMS করেছে যে এটা নাকি স্লিপিং প্যারালাইসিস। আচ্ছা, ওর সেন্সে এটা। তো আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে এই ঘটনাটা, সেম ঘটনা যদি ওর ক্ষেত্রে ঘটতো তাহলে ও বুঝতে পারতো যে আসলে ফিলিংসটা কিরকম। আমি ফিল করছি, আমি জানি ব্যাপারটা কিরকম ছিল। এবং এরপর দিন আমার লাইফে ফার্স্ট, আমি 6 ইয়ার্স পরে আমি অ্যাক্সিডেন্ট করি। আমি মেলাতে যাচ্ছি না, বাট আমি বলতেছি যে এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো কিন্তু আমি ফেস করছি, সো আমি জানি এটা কিরকম লাগছিল, কিরকম টাইপের ফিলিংস, এটা খুবই বাজে। এবং আচ্ছা, আমি যেটাতে ছিলাম, আমার ফ্রেন্ডরা যারা ডাক্তার ফ্রেন্ড ছিল ওরা বলতেছিল যে এখানে পোকা লাগছে। আমি তো কিছুক্ষণ আগে আপনাকে ছবিটা দেখিয়েছি। তো পোকা লাগার ফলে আমি ফার্স্ট টাইম সকালবেলা উঠে আমি চেক করি যে আমার বিছানায় কি কিছু আছে কিনা। তো আমার যেহেতু দরজা জানালা সবই লাগানো থাকে, তো পোকা আসার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম পোকা আসলো। তো যদি সেটা যদি আমার গায়ে লেগে থাকতো তাহলে ওটা নিশ্চয়ই কোন একটা স্পট আমার বিছানার চাদরে লাগতো, রাইট? তো এখানে এগুলো চাইতেও সবচেয়ে বড় কথা যে একটা বন্ধ ঘরে পোকা ঢুকবে। এবং আপনি তো দেখছেন দাগটা কিন্তু অনেক বড়, এত বড় একটা পোকা লেগে থাকবে। মানে আপনি যথেষ্ট স্বাস্থ্যবান এবং আপনার হাতের একদম একটা পাশ থেকে আরেকটা পাশ পর্যন্ত দাগটা চলে গেছে, অনেক বড় একটা দাগ। হ্যাঁ, অনেক বড় একটা দাগ। তো এটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখেছি যে টাইমটা এক্সাক্ট, ওই টাইমটা কিন্তু আমি দেখেছি। যদি অন্য টাইম দেখতাম তাহলে বুঝতে পারতাম যে এটা মেবি স্লিপিং ডিজিজ অর সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে আমার ঘটনা। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে এরকম রুমের মধ্যে কোনো কিছু ঢোকার প্রশ্নই আসে না। অলরাইট, আচ্ছা আমি আবার আপনার কাছে যাব। বেসিক্যালি আপনি তো আপনাদের যে ঘটনা বলছেন আপনার নানু, এবং আপনারা তো অনেক উপকারও পেয়েছেন আপনাদের। আপনি নামটা একটু বলবেন তাহলে সবাই বুঝতে সুবিধা হবে সবার। হ্যালো লিসেনার্স, আমি তনয়, এআইবি থেকে। ওকে, সো তনয়, আপনি বলছিলেন যে আপনাদের বাসায় আগে থেকে, অনেক আগে থেকে যে জিন বা এরকম অনেক কিছু ছিল। সো আপনারা বলছিলেন যে অনেক উপকার পেয়েছেন, তারপর অনেক ঘটনা আছে। সেই ঘটনার মধ্যে থেকে আমরা কোনো একটা ঘটনা শুনবো যেটা আপনার সবসময় মনে পড়ে বা এরকম কিছু। অ্যাকচুয়ালি ঘটনাটা আমার শোনা ঘটনা, দাদু নিজেই বলছে আমাকে ঘটনাটা। সময় ছিল 1974, এরকম যুদ্ধের পরে। ততদিন আমাদের বাসা দোতলা কমপ্লিট হয়েছে, 4 তলার জন্য মোটামুটি কাঁচামাল রেডি করা হচ্ছে। এর জন্য সিমেন্ট নিয়ে আসা হয়েছে প্রায় 40 থেকে 50 বস্তা, যেগুলা বাসার সামনে ছিল। তো যেহেতু অনেক টাকার জিনিস, আর এমন সময় হয়েছে, সময়টা ছিল হচ্ছে রাত্রেবেলা, দাদু ঘুমাচ্ছে, দাদিও ঘুমাইতেছে। এই সময় বৃষ্টির একটা শব্দ শোনা গেল যে বৃষ্টি হবে, ফোঁটাও পড়া শুরু হয়েছে। তো এখন মানে দাদুর টেনশন হয়ে যায়, টেনশন লাগে যায় যে এখন সিমেন্টের বস্তাগুলো তো পানি যদি পড়ে সবগুলো তো নষ্ট হয়ে যাবে, আর ওনার একার পক্ষে তো এখন এতগুলো বস্তা বাসার ভেতরে নিয়ে আসা সম্ভব না, কিংবা ছাদে শেড দেওয়া আছে সেখানে রাখা সম্ভব না। তো এখন দাদু টোটালি মানে টেন্সড হয়ে যায়, টেনশনে পড়ে যায়। এখন উনি দাদিকে হঠাৎ করে বলে বসে, মানে কোনো কারণে, যে তুমি একটা হেল্প করো না, তোমার জিনগুলোকে একটু বলো হেল্প করার জন্য। এটা বললে উনি যতটুকু পারে এটার জন্য দৌড়ায় গেছে নিচে, যে বস্তাগুলা তুলতে হবে। উনি নিচে যে টোটালি আশ্চর্য হয়ে যায় যে যদি এরকম হয় যে একজন মানুষ নর্মাল কোনো একটা বক্স যদি আমরা নিচ থেকে উপরে টেবিলের উপরে তুলি, যেভাবে বক্সটা যাবে, যদি সে মানুষের শেপ ছাড়া আমরা দেখি বক্সটাকে ভেসে ভেসে যাওয়া, ঠিক সেরকম দোতলার উপরে বস্তাগুলো টোটালি উড়ে উড়ে এসে পড়তেছে। আচ্ছা, আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আচ্ছা এইভাবে আপনারা মানে পুরো জিনিসটা ওই সিমেন্টের এই বস্তাগুলো প্রায় 2-3 মিনিটের মধ্যে 40 থেকে 50 বস্তা সিমেন্ট আলটিমেটলি ছাদের উপরে চলে আসে। এটা আপনার দাদুর কাছ থেকে শুনেছেন? আচ্ছা, আপনি এছাড়াও বলছিলেন যে শুধুমাত্র মুখ দেখা যায় ওদের, আর কিছু দেখা যায় না। আমার যেটা মনে হয় যে আসলে আমি ওনার কাছেও শুনছিলাম একটু আগে যে আসলে অন্য কারো শেপ নিয়ে আসে তারা বা এরকম কিছু। তো আপনি বলছিলেন যে শুধুমাত্র মুখ দেখা যায়, আপনার দাদি মনে হয় বলেছেন। দাদু শুধু মুখ দেখছে, এবং আমি নিজেও মুখ দেখছি। কখনো মানে যে জিনটাকে দেখছিলাম সেটা জাস্ট ফেসটা দেখছিলাম,
বডির অন্য কোনো অংশ দেখি নাই। হাতটা আমার মনে পড়ে না যে হাতের কোনো অংশ দেখছি, কারণ সম্পূর্ণ আলখাল্লা পরা ছিল। লম্বা যে এটা আচ্ছা শুধুমাত্র আলখাল্লা পরা ছিল, শুধু মুখটা পায়ের দেখেছেন। পাতাটাও আমি দেখি নাই। আমার কাছে মনে হয়েছিল যেন আলখাল্লা দিয়ে পাতাটাও ঢাকা, পা পর্যন্ত ঢাকা। এখন আচ্ছা। সেটা কি আশ্চর্য, মানে আসলে অত লম্বা কিনা কিংবা ভেসে ছিল কিনা এটা আমি বলতে পারি না। আচ্ছা, আরো কিছু ঘটনা যেগুলো আপনি উল্লেখ করতে চান বা আপনি শুনেছেন, এরকম কিছু বলবেন আমাদের? যেমন যদি শেপের কথাই বলা যায় যে অন্য কারো শেপ নিয়ে আসতে পারে, এটা আমি বিশ্বাস করি যে অন্য কারো শেপ নিয়ে আসতে পারে। কারণ আমার আম্মার একটা ঘটনা বলি। আম্মু তখন বিয়ে হয়ে কেবল বাসায় আসছে, আর তখন আমার আম্মার বাসা আসলে নোয়াখালী, আর আমাদের বাসা তখন রাজশাহী, মানে বাংলাদেশের এই প্রান্ত আর ওই প্রান্ত। তো যেহেতু প্রথম বিয়ে হয়েছে, আম্মুর মনটা অনেক খারাপ, নানুর জন্য মনটা খারাপ লাগতেছে। তা আম্মুর ঘরে আম্মু বৈশা জানলার দিকে তাকায় আছে আর নানুর কথা মনে করছে। ঠিক সে সময়ই দেখে যে ঠিক আমার নানুর মতো দেখতে একজন মহিলা, নানু কিন্তু অনেক খাটো, কিন্তু আমাদের যে জিনটা ছিল, মানে আমার দাদির যে পরিটা শেষটা অনেক লম্বা, আমি বলছি আগেই। তো ঠিক সেরকম শেপ নিয়ে একজন মহিলা ঘরের মধ্যে ঢুকলো। তো আম্মু যখন তাকায় দেখে যে টোটালি দেখতে আমার নানুর মতো। আম্মুর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে যে এটা কি ধরনের জিনিস। হঠাৎ করে আমি চিন্তা করলাম আর সেরকমই কিভাবে আসতে পারে। তো এখন তখনই নানুর মুখ থেকে প্রায় নানুর ভয়েসে কথা বললো যে তুই তো তোর মায়ের কথা চিন্তা করতেছিস, আমি এটা বুঝলাম, যাই হোক আমি সেই শেপ নিয়ে আসছি, ভয় পাওয়ার কিছু নেই। এটা কি উনি শুনতে পেয়েছেন এরকম কথা? হ্যাঁ, আমার আম্মুকে সরাসরি বলতেছে। তখন সময়টা ঠিক মাগরিবের আজান দিবে তার আগে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, আপনার দাদুর সাথে এমনিতে এখন তাদের যোগাযোগ হয়, এই যে জিনগুলো আছে? হ্যাঁ, এখনো যোগাযোগ হয় বলতে এখন খুব একটা বেশি না। এখন আমি শুনছি যে আমাদের বাসার নিচতলায় এখন ওই আগে ফাঁকা ছিল, এখন মেস ভাড়া দেওয়া হয়েছে, যার কারণে এখন মানে সাধারণত বাসার নিচে থাকলেও মানে যখন সাধারণত ছেলেরা থাকে না, যেমন ঈদের আগে, তখন সাধারণত ওদেরকে পাওয়া যায় আর কি, মানে প্রেজেন্সটা ফিল করা যায়। আচ্ছা, ওকে। সো এই ছিল ঘটনা মোটামুটি, তাই তো? জি, ওকে, ফাইন। আমরা নেক্সট ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে যাব। ছোট্ট একটা ব্রেক লাগবে না, একটা ছোট্ট ব্রেক লাগবে, বাট খুবই সামান্য ব্রেক, সুতরাং আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। কি নতুন নাকি? জি স্যার। হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে? স্যার আমি ভাঙিনি স্যার। Stupid! কত বড় সাহস! গেট আউট! স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা দেখেছিলাম। তুমিও গেট আউট! আউট! এই স্যার খেলা পাগল, ক্রিকেট দেখো না তুমি? দেখি, কিন্তু রেকর্ড মনে থাকে না। আমারও না, আমি সাদিব, তুমি? ওয়াসিম আকরাম। এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, 1 মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইডে 500 মিনিট ফ্রি। এখন সিম কিনে বন্ধু বানাও শত শত। তুই এখানে? এখানে মিউজিক টিচার, জাস্ট মিউজিক টিচার। তুই আমাদের স্কুলে বেস্ট পিয়ানো বাজাতি, আর আমরা ধরে নিয়েছিলাম তুই মিউজিক করে দেশ কাঁপিয়ে দিবি। আমাদের কত ড্রিম ছিল তোকে নিয়ে, মানে দেখ মিউজিক নিয়ে কাজ করার তেমন প্ল্যাটফর্ম কই, আর তেমন চান্সও তো। হতাশা ছেড়ে ফেলো, get back to your passion. Your time has come. Hello, Nescafe Get Set Rock, the greatest musical event of Bangladesh, to create the band of the future. Musicians and vocalists also. Call for registration at 09666 number-এ registration চলবে 30 নভেম্বর পর্যন্ত। মিডিয়া পার্টনার্স চ্যানেল আই, রেডিও ফুর্তি, কালের কণ্ঠ, বিস্তারিত পত্রিকায়। পল্টু, হ্যাঁ বাবা। টেবিলে জগ দুটো ভরেছিস? হ্যাঁ বাবা। ফ্রিজের পানির বোতলগুলো? হ্যাঁ বাবা, সব ভরা। হ্যাঁ, সব কটা বালতি ভরে রেখেছিস তো? আরে শোন, এবার ট্যাপে পানি আছে কিনা দেখ, আর রিজার্ভ ট্যাঙ্কিটাও একবার চেক করিস। বাবা, সবই ভরা আছে। যাক, এবার রুচি ঝাল চানাচুরের প্যাকটা খুলে নিয়ে আয়। খাওয়ার আগে প্রস্তুতি নিন রুচি ঝাল চানাচুর, ঝালেই জাদু। একটি স্কোয়ার পণ্য। FM, haunted by Airtel.
রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এসএমএস এসছে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করতে পারেন। লিখে ফেলুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমি দেখতে পাচ্ছি যে সমস্ত এসএমএস রয়েছে তার মধ্যে তারেক খুলনা থেকে লিখেছেন, ভাইয়া আমি কখনো ভয় পাইনি, ভূত এফএম শোনার পরে আনইজি লাগে। ইমরান লিখেছেন যে ভূত এফএম ইজ অ্যান অ্যামেজিং, এবং তিনি লিখেছেন ইসলামপুর ঢাকা থেকে। তাহমিনা আমাদের লিখেছেন ফ্রম খুলনা, হাই ভাইয়া কেমন আছো, আমি আজ পর্যন্ত ভূত এফএম শুনছি, সো আমার খুব ভয়, আজকে প্রথম ভূত এফএম শুনছি, সো আমার খুব ভয় লাগছে অ্যান্ড আমার আছে, এবং তার এক্সাম রয়েছে আচ্ছা টুমরো। নন্দিনী লিখেছেন গাজীপুর থেকে, ভাইয়া দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, প্লিজ রিড দিস, এবং তিনি লিখেছেন যে ভাইয়া আজকের স্টোরিগুলো অসম, থ্যাংক ইউ। অনন্যা আমাদের গ্রিন রোড থেকে লিখেছেন, ভাইয়া আমি তোমাদের একটা ঘটনা বলতে চাই, এটা আমার মায়ের ঘটনা এবং আমার মা তখন খুব ছোট ছিল। আচ্ছা, এই ঘটনাটা এইভাবে এসএমএস এ শেষ করা যাবে না, কারণ এসএমএস এ মাত্র খুব অল্প কিছু আপনি লিখতে পারবেন। আপনি বরং আমাদেরকে ইমেল করে দিন bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এছাড়াও মোহাম্মদ ওয়ালিউর লিখেছেন যে রাসেল ভাই কেন তুমি আমার এসএমএস পড়ছো না। আসলে যে মুহূর্তে আমি আপনার এসএমএস পড়ছি সেই মুহূর্তে আরো একজন এসএমএস কিন্তু মিস করতে হচ্ছে, সুতরাং সবাই আমাকে যদি বলেন যে কেন এসএমএস পড়ছে তাহলে আমি খুব মুশকিলে পড়ে যাব। ভ্যাম্পায়ার রাফি আমাদের এসএমএস করেছেন ফ্রম সিলেট, নাহিয়ান আমাদের এসএমএস করেছেন, শুভ্রা এসএমএস করেছেন বরিশাল থেকে, পূজা এবং তপু ময়মনসিং থেকে, সাগর আমাদের এসএমএস করেছেন, বিপুল ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও খুলনা থেকে আচ্ছা রায়হান আমাদের এসএমএস করেছেন, ইকবাল আমাদের এসএমএস করেছেন, এছাড়াও স্পর্শ এসএমএস করেছেন নিশিত ফ্রম খুলনা, ফারুক এসএমএস করেছেন স্বর্ণা সহ আরো অনেকে। চলে যাব আবারও ঘটনায়, আর এই মুহূর্তে আবারও রাজিনের কাছে যাচ্ছি। রাজিন, আপনার নেক্সট একটা ঘটনা বলুন এবার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজিন। আচ্ছা, আমি লাস্ট টাইম যেটা বলেছিলাম আমাদের ফ্যামিলির ওই জিনটা যখন চলে যায় তখন তো বলেছিলাম যে 7 সিঁড়ি পর্যন্ত প্রোটেক্টিং পাওয়ার হিসেবে কাজ করবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে অলওয়েজ যে আমি মানে প্রবলেমে পড়ার আগে আমি বুঝতে পারি, কিন্তু কখনো কিন্তু আমি ভালো কোনো কিছু হওয়ার আগে বুঝি না, কোনো একটা বিপদ হওয়ার আগেই এটা আমি বুঝতে পারি। আচ্ছা, আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার এয়ারপোর্ট রোডে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে আমার নানার বাসা হচ্ছে লেক সিটি কনকর্ডে। তো ওখান থেকে আমি একদিন ব্যাক করছিলাম অনেক রাত, প্রায় 2টার উপরে। আমি গাড়িতে একাই ছিলাম। তো আমি যখন ওই চার রাস্তা যেটা কুড়িল যে রোডটা এটা ক্রস করলাম, দেন আমি দেখলাম যে আমার বাম সাইডে সামনের সিটে একটা মহিলা, ফেসটা বোঝা যাচ্ছে না, সাদা একটা কাপড় পরা। তো ওটা দেখে আমি জাস্ট মানে আমাদের স্পিডটা একটু স্লো করে আমি জাস্ট তাকিয়ে আছি, দেখতেছি যে আসলে কি। এবং আসলে শুনলে হয়তো বা সবাই হাসবে, বাট তারপরেও আমি বলতেছি যে হ্যাঁ, আমি এগুলা দেখে আসলে কখনো ভয় পাই না। আমার সঙ্গে এতবার এই ঘটনাগুলো ঘটছে, আমার কাছে এটা নর্মাল হয়। এখন আমি যদি দেখি আমার সামনে কেউ চলে আসছি, আমি ভয় পাবো না, বললে হ্যাঁ ঠিক আছে, এটা হইতেই পারে। যাই হোক, ওটা দেখার পরে আমি প্রায় ওর দিকে একটু তাকিয়ে আমি চিন্তা করলাম যে এখন তো আসলে রাত্রে 2-2:30 বাজে, চিৎকার করে কিংবা কোনো লাভ নাই, কেউই নাই, কেউ শুনবে না। তো ইটস বেটার যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো বাসায় যাচ্ছি, চলে যাই। তো ওটা দেখার পরে প্রায় 5 মিনিট পর্যন্ত ছিল, এবং 5 মিনিট পর না, চোখ তো সোজা ছিল, বাট আমি কিন্তু দেখতেছিলাম যে পিছনে আমার সাইডে বসা। তো আমি সোজা গাড়ি চালাচ্ছি 5 মিনিট হবে, এরকমই হবে। তারপর দেখলাম যে জিনিসটা নাই, চলে গেছে। ওকে, আরো আপনার লিস্টে বেশ কিছু ঘটনা ছিল, যেমন আপনার হচ্ছে যে পরি বা জিন, তার একটা নামও আছে, এরকম একটা কথা বলছেন, আমি সেই ঘটনাগুলো শুনতে। এটা হচ্ছে আমাদের ওই যে আমার নানু বাড়িতে যে জিনটাকে পালতো, সেটার নাম হচ্ছে বুদ্ধের মা। আচ্ছা, এটা কি নাম কি আপনার ফ্যামিলি থেকে দেয়া? আচ্ছা, ফ্যামিলি থেকে দেয়া, এবং সবাই ওই নামে জানতো। তো কোনো একটা ঘটনা শুনি আমরা। বুদ্ধের মার ঘটনা তো আসলে ওইভাবে নাই না, আপনার ফ্যামিলির কোনো একটা ঘটনা, পুরনো ঘটনা একটু, আমরা একটু পুরনো ঘটনা দিকে চাই। পুরোনো ঘটনা যেমন আমার নানা যখন খাওয়া দাওয়া করতো তখন দেখতো যে ওই কি বলে মানে নাক বন্ধ করে কথা বলতো, কেউ নাই বাট কথা বলতেছে। মানে ওই জিনিসটা এরকম ছিল যে ও যেটা লাস্ট টাইম যেটা হয়েছিল, ও খুব ডেসপারেট ছিল। ও বলতে মানে ও মানে বলা ট্রাই করতেছিল যে হয় তোমরা আমাকে কেউ অ্যাকসেপ্ট করো,
অথবা আমাকে তোমরা ছেড়ে দাও, মানে এরকম টাইপের কিছু একটা। তো যখন কেউ অ্যাকসেপ্ট করতে পারলো না এবং সবার কাছে কিন্তু তারা এটা ধরা দেয়ও না এবং সবাই এটা হ্যান্ডেল করতে পারেও না, আচ্ছা, তো এই জন্য বলতো যে তোমরা কিছু করো, এবং সে অনেক রাগারাগি করতো, দেখা যেত যে এটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, মানে ডিস্ট্রয় করতো, সবকিছু নষ্ট করতো। এবং একটা টাইমে তারপরে দেখা গেল যে না, ও চলেই যায়, এবং সে যাওয়ার সময় এটা বলে গিয়েছিল যে আমরা 7 সিঁড়ি পর্যন্ত থাকবো, তো তোমাদের কোনো ভয় নেই। আর কোনো ঘটনা কি আপনার কাছে আছে? আর আরেকটা ঘটনা আছে, সেটা আমার কাজিনকে নিয়ে আমি এসেছি আজকে। সেটা হচ্ছে আমার বাসায়, সেটা রাত্রে ও তো মানে মুভি দেখে আমার পিসিতে, মানে আমি একটা লোকেশনটা বলি, আমার বেডটার ঠিক সামনেই হচ্ছে আমার পিসিটা। কিন্তু পুরোনোর কোনো ঘটনা নাই? পুরোনো এটা আমার লিস্টে দেখতে হবে। আচ্ছা, একটু দেখে ফেলাম। আমি এই মাঝখানে কিছু SMS পড়ি। রুহুল আমাদের SMS করেছেন নাটোর থেকে, এছাড়াও সাইফুল আমাদের SMS করেছেন ভূত এফএম-এর রেগুলার লিসনার তিনি, এবং আজকের ঘটনাগুলো তার অনেক ভালো লাগছে। রাজু খিলগা থেকে SMS করেছেন যে আচ্ছা, এছাড়াও আমাকে SMS করেছেন আকাশ, SMS করেছেন সানি, SMS করেছেন হাসিব ক্যান্টনমেন্ট কলেজ থেকে, এছাড়াও SMS করেছেন আমাদেরকে আরিফিন, এছাড়াও হান্টার আজিজুল উত্তরা থেকে SMS করেছেন, জুম্মান বাগেরহাট থেকে SMS করেছেন, প্রিন্স চাঁদপুর থেকে SMS করেছেন, মানিক SMS করেছেন ফ্রম ময়মনসিং, জয় ফ্রম পল্টন, পাগলা ভূত SMS করেছেন, এছাড়াও খুশবু আমাদের SMS করেছেন আমাদেরকে পলাশ মান্ডা থেকে, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রুহুল নাটোর থেকে। তো আমরা একটা নামও ভয় না, একটা নামও ভয় না। ওকে, তো আপনারা যদি ভয়ের নাম পাঠাতে চান তাহলে চ্যালেঞ্জিং নিউজ, এতদিন পরে আসলাম। ওকে, তো জিবরান ভাই জিয়ার, এবং আপনারা যদি আপনাদের ভয়ের নাম পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে লিখুন শাউট স্পেস আপনার নাম, আবার পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ওকে, সো আমরা এখন কি ঘটনা পেয়েছি? ওকে, ফাইন। আচ্ছা, এই ঘটনাটা বেসিক্যালি আমি অতটা ভালো জানি না, সো আমার কাজিন আছে আমার সঙ্গে, ওই বলবে একটা ঘটনা আর কি, বুদ্ধের মার যে ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আমি আশিকুর রহমান চৌধুরী, খিলক্ষেত ট্যাক্সিটি কনকরে থাকি। আমি বেসিক্যালি আমার নানুর সাথেই আছি, তো ওনার সাথে উনি বুদ্ধের মা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, অনেক ঠাট্টা মশকরা করা হয়। তো বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে এই কথাটা আমাদের জানা হয়েছে আর কি, যে একবার তার যিনি আমার বড় কাজিন বলল যে অনেকজন জমিদারের মেয়েকে বিয়ে করছিলেন, সেই পারপাসে বুদ্ধের মা আমাদের মেইড হিসাবে আসে। তো উনি একদিন বিজনেসের কাজে বাইরে গেছিলেন, তখন তাকে কিছু ডাকাত দল আক্রমণ করছিল। তো ওনাকে যখন একা একা যখন ওনার ট্রাভেল করে, তো প্রোটেকশনের জন্য ওনাকে নিয়ে যায়। তো অনেক যখন প্রোটেকশনের কাছে নিয়ে গেল, তখন আনুমানিক মধ্য রাত হয়ে গেছে, তখন নদীতে ডাকাত পড়ার পরে তো ডাকাতের দল চারদিক থেকে অনেক হই হুল্লোড় করে আসতেছিল। পরে উনি বললেন যে বুদ্ধের মা, তুমি কি এখনো আমার সাথে আসো কি নাই? পরে উনি একটু নাকে নাকে সবাই বললো যে হ্যাঁ, আমি এখনো আসি আপনার সাথে, ভয় পাবেন না ভাইজান, আমি আপনার প্রোটেক্ট করব। তো উনি আমার একটু ভয় পাইতেছেন বেশি, বলতেছে যে তুমি কি এখনো আসো না চলে গেছো? আপনি দাঁড়ান, আপনি কোনো ভয় পাবেন না, ওরা যতই কাছে আসুক আপনি আপনাকে ছেড়ে যাবো না। তো সামহাও উনি দেখতেছেন যে কাছে এসে উঠতেছে। তো বুদ্ধের মা কিছুক্ষণ পরে দেখা গেল একটা দাঁড় কাক, বড় একটা কাকের শেপ নিয়ে, যে ফার্স্ট যে ডাকাতের নৌকাটা কাছে আসছিল তার উপরে জাস্ট কাক একটা বসলো, একটা কাক বসছে, কিন্তু কাকটা বসার সাথে সাথে নৌকাটা ডুবে যায়। এভাবে আস্তে আস্তে একটা দুইটা তিনটা নৌকা ছিল, তিনটা নৌকার পুরোটাই ডুবে যায়। তো উনি এভাবে তাকে প্রোটেক্ট করছিল। আর আমাদের যে লাস্ট সিঁড়িতে আসছিল, ওনাদের অবস্থা এতটা কেউ স্পিরিচুয়ালি এতটুকু কেউ যাইতেও পারে না যে তাকে কন্ট্রোল করতে পারে। আর এখন আমাদের আরেকটা আছে যে আমাদের যে ওনার আগে যিনি যার কাছে আসছিলেন, তাদের কাছে ওনার কাছে আসে ওটা বলছিল যে উনি একটু পিট টাইপের ছিলেন। ওনাকে নিয়ে একটা ঘটনা আছে। আমাদের যে জমিদার বাড়িতে ছিল যে কাঠ মিস্ত্রি, ওনারা সবসময় কাঠের আসবাবপত্র, মানে একবার উনি করছিলেন একটা ময়ূরপঙ্খী নামে একটা খাট বানাইতে চেয়েছিলেন, 4 পালং। সো ওই 4 পালং খাটটা যখন তিনি বানাইছিলেন, তখন কাঠ মিস্ত্রি ভুল করে একটা কাঠের অংশ বেশি করে কাটা হলে, তো ভয়ে আর ওই নানাকে আর কিছু বলে নাই। তো ওনার কাছে যখন ছিলেন, কাঠটা বলতে পারতেছে না যে ওনার ভাঙে গেছে, তো ভয়ে ভয়ে ছিলেন। তো এই লোক নানা বুঝতে পারছে যে ও ভুল করে মেজারমেন্টটা করে ফেলছে। তো উনি 4টা পাক দিলেন কাঠের কাছে। 4টা পাক দেওয়ার পরে ওই কাঠটা যে পরিমাণ শেপ ছিল সেই পরিমাণ শেপটা ফিরে আসে।
তারপর উনার কাছে বলে যে কাঠমিস্ত্রি কনফেশন করে বলে ঠাকুর সাহেব আমি তো ওটা আপনার একটু বেশি কেটে ফেলেছি, বেশি কাটার পরে এটা কি ঠিক হলো আপনার কাছে আমি জানি না, আপনার কাছে কনফেশন করে মাপ চাই, তাহলে বেসিক্যালি ঘটনা। ওকে ফাইন। সো এই ছিল ঘটনা। আর এছাড়াও কোনো ঘটনা আপনার বলা আছে? আচ্ছা আমি আরেকটা যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই কি বলো আপনি গ্রামে মানে আমি লাস্ট ইয়ার আমি যখন গ্রামে যাই তখন রাত্রেবেলা আমাদের যে বাড়িটা একটা বিশাল, আমাদের গ্রামের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে, তো ওখানে আমি বসেছিলাম গ্রামের কিছু ছেলে পেলে নিয়ে, 9টা হবে 9টা 10টা এরকম টাইপের। তো আমাদের ওই মাঠ থেকে সামনে হচ্ছে আপনার আবাদি জমি যেটাকে বলে বন বলে যেটা, তো ওইখানে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে অনেক বিশাল বড় টাইপের একটা আগুন, সেটা মানে কেউ যদি মানে বল নিয়ে যদি খেলে থ্রোয়িং যে খেলাটা ওই টাইপের মানে খেলতেছে, কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে মানে এদিক দিয়ে একবার এদিকে যাচ্ছে এইভাবে খেলতেছে, এই টাইপের আগুনটা হঠাৎ করে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে বড় হচ্ছে এইভাবে মানে খেলতেছে। এটাকে আপনি অনেকক্ষণ দেখেছেন? হ্যাঁ এটা অনেকক্ষণ, এবং আমি ওই আমার গ্রামের যেই ছেলেগুলো ছিলাম বললাম যে কি ব্যাপার এটা কি, ওরা বলছে বাধ্য মানে এটা কিছু না, ওদের কাছে কোনো ব্যাপারই না এগুলা। তো এটা হ্যাঁ ওরা ভয় পায় না, ওরা ভয় পায় না, ওরা বলছে বাধ্য এটা হয়, এটা হইতেই পারে। ওকে ওকে। সো আমরা আবার নেক্সট একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমাদের বলবেন আজকে আরেকজন জীবন ভাইয়ের ঘটনা আছে, তার আগে আরেকটা ঘটনা আছে, সেই ঘটনায় যাব আমরা। ছোট্ট ঘটনা নিশ্চয়ই ছোট বড়, আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারছি না, আচ্ছা আপনি বলা শুরু করেন। লিসনার্স তনয়, ঘটনাটা রাজশাহী থেকে আমার এক ফ্রেন্ডের জীবনের। যাই হোক আমার ফ্রেন্ডটার নাম আসাদ, ও হাফেজ। ওর পারিবারিক ভাবে ওর যে চাচাতো বোন তার গায়ে একটু সমস্যা ছিল, যাই হোক জিন ধরতো মাঝে মধ্যেই। তো বেশ কিছুদিন আগের ঘটনা, 4-5 মাস আগের ওর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে বিয়েটা হয় চিটাগাঙে, এরপর সে বিয়ে থেকে বাসায় বেড়াইতে আসে বাবার বাড়িতে। তখন এক রাত্রেবেলা সে একটু রাফ চলে মোটামুটি, যাই হোক চুলটুল ছেড়ে মনে হয় হাঁটাহাঁটি করতেছিল, ও যা বললো। সে সময় জিনে ধরে ওকে একবার, তো ওর আচরণটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। জিনের আচরণটা যেমন ওর চেহারাটা ও মাঝে মধ্যে মানে সম্পূর্ণ একা একা থাকতো, কখনো কখনো দেখা যেত যে ওর ছাদের উপরে সে একা একা পা দোলায় বসে রয়েছে, চেহারাটা চোখগুলা সম্পূর্ণ লাল টকটকা, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে এমন একটা অবস্থা, চুলগুলা সম্পূর্ণ এলোমেলো। আর মাঝে মাঝে এরকম হইতো যে একা একা আপন মনে হাসতো। ওকে, সো এই ছিল আপনার কি ঘটনা কি এটা? না, এরপরে আরেকটু আছে। তো যাই হোক সেটা মানে এরপরে যখন ওরা এই ব্যাপারটাকে যখন বেশি সিরিয়াস নিল, সেটা ছাড়ানোর ব্যবস্থা করা হইলো। তো আসাদ ওর যে স্যারের কাছে পড়তো, সে স্যারের মাধ্যমেই মানে ব্যাপারটা সলভ করার চেষ্টা করছে। তো ও স্যার করছিল যে এর আগে যখন ধরছে তখন সে ছাড়াইছে, কিন্তু এবারে ছাড়ানোর সময় অনেক ঝামেলা হয়েছে। তো উনি একটু রাগ কইরা, আমরা যা জানি যে জিনকে আবার বোতলের মধ্যে ভরা যায়, বোতলের মধ্যে ঢোকায় ফালানো যায়, কিন্তু এটার জন্য এটা ছিল ওদের জন্য চরম রকমের পানিশমেন্ট। তো যাই হোক যখন বোতলে সেই জিনটাকে ঢোকানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, তখন ওদের যে জিনের যে আত্মীয় স্বজন যেগুলা, তারা সম্পূর্ণভাবে এত বেশি বাধা সৃষ্টি করে, যেমন ঘরটার মধ্যে শুরু হইলো যে চরম ভাবে একটা মানে ঝড়ের মতো শুরু হয়, সমস্ত জিনিসপত্র পড়া শুরু হয়ে গেল, সমস্ত ঘর মনে হইতেছে কাঁপতেছে। তো হুজুরকেও দেখা গেল যে হুজুরকে আসাদকে টোটালি ধাক্কাচ্ছে কোন একটা ফোর্সে, একটা ভয়াবহ অবস্থা। তো অনেক কষ্ট করে হুজুর সে জিনটাকে বোতলের মধ্যে ভরতে পারে নাই। এরপরে অবশ্য পরের দিন রাত্রেবেলা হুজুরের অনেক সমস্যা হয়, উনি অনেক চেষ্টা করে নিজেকে মানে গা অসুরাকারাত কইরা নিজের গা বন্ধ করার চেষ্টা করে। পরের দিন এসে সবাই বলে যে আসলে ব্যাপারটা খুব খারাপ, আর জিনটা যেটা ছিল খুব খারাপ ছিল। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, এটা থাক আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো এবং তারপর আমরা জিবরান ভাইয়ের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এখন তো এই দুটি হৃদয় কাছে আসা ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা।
কিছু নতুন করে ফিরে পেতে কার না ভালো লাগে। বন্ধ থাকা এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস। পল্টু, হ্যাঁ বাবা, টেবিলের জগ দুটো ভরেছিস? হ্যাঁ বাবা, ফ্রিজের পানির বোতলগুলো? হ্যাঁ বাবা, সব ভরা। হ্যাঁ, সব কটা বালতি ভরে রেখেছিস তো? আরে শোন, এবার ট্যাপে পানি আছে কিনা দেখ, আর রিজার্ভ ট্যাঙ্কিটাও একবার চেক করিস। বাবা, সবই ভরা আছে। যাক, এবার রুচি ঝাল চানাচুরের প্যাকটা খুলে নিয়ে আয়। খাওয়ার আগে প্রস্তুতি নিন রুচি ঝাল চানাচুর, ঝালেই জাদু। একটি স্কোয়ার পণ্য। তুই এখানে? এখানে মিউজিক টিচার, জাস্ট আ মিউজিক টিচার। তুই আমাদের স্কুলে বেস্ট পিয়ানো বাজাতি, আর আমরা ধরে নিয়েছিলাম তুই মিউজিক করে দেশ কাঁপিয়ে দিবি। আমাদের কত ড্রিম ছিল তোকে নিয়ে। মানে দেখ, মিউজিক নিয়ে কাজ করার তেমন প্ল্যাটফর্ম কই, আর তেমন চান্সও তো। হতাশা ছেড়ে ফেলো। Get back to your passion. Your time has come. Hello, Nescafe Get Set Rock, the greatest musical event of Bangladesh, to create the band of the future. Musicians and vocalists also. Call for registration at 09666700 নম্বরে। Registration চলবে 30 নভেম্বর পর্যন্ত। Media partners Channel I, Radio Furti, কালের কণ্ঠ, বিস্তারিত পত্রিকায়। FM, haunted by Airtel. শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমি বলছিলাম ব্রেক নেওয়ার আগে যে জিবরান ভাইয়ের কাছে ফিরে যাব, তবে তার আগে কতগুলো এসএমএস পড়ে ফেলি। হামিদ আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ব্রেক দেওয়াটা কি জরুরি ছিল না, ব্রেক দেওয়াটা জরুরি ছিল। এরপরে আমরা সরাসরি জিবরান ভাইয়ের কাছে যাবো। আমরা বলেছিলাম একটা প্রস্তুতির ব্যাপার ছিল। ব্লু ঘোস্ট আমাদের এসএমএস করেছেন। ব্লু ঘোস্ট, হ্যাঁ ব্লু ঘোস্ট। এছাড়াও রাখি আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, ওকে। এবং আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন জঙ্গলি ভূত, এসএমএস করেছেন আমাদেরকে তুষার মগবাজার থেকে। এছাড়াও আবরার আমাদের এসএমএস করেছেন। আবরার ভূত, হ্যাঁ আবরার ভূত, আবরার ভূত এসএমএস করেছেন। আচ্ছা, তিনি লিখেছেন, আচ্ছা সব অল ক্যাপস, একটু পড়তে ঝামেলা হচ্ছে। আচ্ছা, কামাল আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে পুলক গ্রিন রোড থেকে। সজীব আমাদের এসএমএস করেছেন, অনেক মজা লাগছে বলেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ব্লু ঘোস্ট আবারও। আচ্ছা, হলি ক্রস আমাদেরকে এসএমএস করেছেন এবং এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন লিমন সিলেট থেকে। জিবরান ভূত আমাদের এসএমএস করেছেন, এটা প্রতিদিন থাকে। ওয়াকিং ডেড, ওয়াকিং ডেড এসএমএস করেছেন। রক্ত মাখা ছোড়া এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও ইকরাম এসএমএস করেছেন। এছাড়াও ফেলিয়ার ঘোস্ট এসএমএস করেছেন। এডুকেটেড ভূত এসএমএস করেছেন। ফেলিয়ার ঘোস্ট, হ্যাঁ ফেলিয়ার ঘোস্টের পরে আবার হচ্ছে এডুকেটেড ভূত। এই হচ্ছে অবস্থা। এনিওয়েজ, আমরা ঘটনায় চলে যাই জিমান ভাই। তার আগে মানে একটা কোয়েশ্চেন, এখন কি এয়ারটেল মানে ফোন করলে কি এই টিউন যদি বাজে সবাই তো ভয়ে শেষ? সেটাই। তো আমরা ঘটনায় চলে যাই একদম সরাসরি। এবং আমার ঘটনা, হ্যাঁ, এবং সবাইকে তার আগে বলে দিই যে আপনারা যে সমস্ত মানে টিউন গুলো শুনছেন সেগুলো আপনার ইচ্ছা করে রিংটোন হিসেবে ইউজ করতে পারবেন। আমি নেক্সট উইকে এই সমস্ত নিয়মগুলো আপনাদের জানিয়ে দেবো। যারা ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে এসএমএস করতে পারেন বা যে কোনো নাম্বার থেকে এসএমএস করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। জীবন ভাই প্লিজ। আচ্ছা, এই স্টোরিটা আমাদের না, এটা আমার এক ফ্রেন্ডের। ওকে, অনেক পুরনো ফ্রেন্ড, 97 থেকে। সো আর ও ইজ এ ভেরি স্কেপটিক্যাল পারসন। ও কোনো সময় বিশ্বাস করতো না, আর যখন আমি এগুলো করতাম, আমি শেয়ার করতাম, তখন বলতো গেট লস্ট। লিটারালি আমরা মানে ফাইট করতাম এই ব্যাপারে। মানে হি থট যে আমি এগুলো বানাই বলতেছি এগুলো। সো লিটারালি করতে করতে কয়েকদিন আগে, সো ও চাকরি করে ইয়েতে। সো হি টুক হিজ ওন অ্যাপার্টমেন্ট। আচ্ছা, সো অ্যাপার্টমেন্ট 7 তলার উপরে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট ওর কোনো এলিভেটর নাই। সো সাফার করবে আমাকে এতদিন চালাবার জন্য। সো ও বললো, সে মানে হঠাৎ করে একদিন ফোন করে বলে, জিবরান, I got something to tell you. What? Please come to my office. So আমি গেলাম, বলে what happened? বলে আমি মানে this is what happened. মানে আমি জানি না how to explain this. ও
বলছে কি শুরু থেকে বল। So, বলে যে আমি usual, এটা বেশ কয়েকদিন ধরে চলছে। বলে কি আমার গার্লফ্রেন্ড থাকে থাইল্যান্ডে, সো ও আমাকে কমপ্লেন করতো যে আমি বসে আছি, কে জানি আমার পাশে এসে আমাকে মানে পাশে আমার ঠিক ও ওয়েব ক্যামে দেখছে যে আমার পাশে এসে একটা কোন একটা মেয়ের শ্যাডো ঠিক আমার গালের কাছে। আচ্ছা, এসে আবার চলে যেত। সো মানে সে তো চিল্লা চিল্লি করে তোমার বাসায় কোন মেয়ে এগুলা ওগুলা, সো না সোয়ার টু ইউ এগুলা কিছু না। সো বাসায় ঘুরে ঘুরে দেখাতো সে ঠিক আছে কোনো কিছু নাই। সব কে জানি পিছনে পাস করতেছে। সো কদিন হওয়ার পর একদিন আমি ওর সাথে ঝগড়া করে আমি মানে ল্যাপটপ অফ করে আমি ঘুমাচ্ছি। হঠাৎ ভোর 4টা বাজে দিকে, আমি ঠিক এক্সাক্ট সময়টা জানি না, ও বলছে যে আমি শুয়ে আছি। সো হঠাৎ করে আমি নোটিস করলাম যে মানে কি জানি আমার মাথা বুলে দিচ্ছে। লাইক হোয়াট, আমি তো লাইক প্রথমে তো বুঝি নাই কি। সো আমার পাশে যে ফ্রেন্ডটা বসে আছে এখন, সে হি ইজ গন থ্রু দ্য সেম সিমিলার এক্সপিরিয়েন্স, রাইট? সো সে মাথা বুলে দিচ্ছে। সো ও প্রথমে ও বুঝে নাই, আরাম লাগছে। হঠাৎ রিয়েলাইজ করতে আমার রুমে তো আমি তো একা থাকি। সো মাথা উঠতে যে হঠাৎ করে দেখে যে উঠতে পারছে না, আর ও পেটের উপর ঘুমাচ্ছিল আর উঠতে পারছে না। তো তখন মানে কি জানি ওকে মাথা ধরে বসার মানে শোয়া রাখছে। সো বডিতে উঠতে পারে। সো বডি হয়ে গেছে, কে জানি মনে হি ফেল দ্যাট সামবডি জাস্ট ওর পিঠের উপর বসে গেল। আচ্ছা, আর উঠতে পারছে না। ও তো ভয় পেয়ে গেছে যে কে চিল্লাচ্ছে কিছু বলে না। তো সাথে সাথে মাথায় হাত যেটা হাত ইয়েতে ছিল, হাতটা প্রেশার দিয়ে রাখছিল, সে হি রিচ ব্যাক আর হাতটা যে ধরলো যে সরাই ফেলবে। হাতটা ধরেই দেখে যে এটা হচ্ছে সবচেয়ে লোমালা হাত, একদম মানে ফার টাইপের হাত ওর লাইফে জীবনে ধরছে। ও ভয়ের সাথে সাথে সরাই ফেলছে হাতটা। কে মানে কি বিস্ট, মানে ও বুঝতেছে না। তো সাথে সাথে এখন বলছে সত্যি কিছু হচ্ছে না। সো হি স্টার্টেড সুরাই সাইড করা শুরু করলো। পড়তে 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 চুপ করে আছে, নড়তে পারছে না, চোখ দিয়ে পানি পড়ছে এবং লিটারাল সেন্স অফ দ্য ওয়ার্ড মানে কিছু করতে পারছে না। এটা হয়ে যাচ্ছে। আর যখন আমরা জানি যে যখন এগুলো কিছু হতে থাকে, তখন এক একটা সেকেন্ড মনে হয় যে অনেক অনেক বড় বড়। আর ও বললো যে জীবন আমি জানি না কতক্ষণ, মানে যে দিস জাস্ট ওয়েন্ট অন ফর অ্যাট লিস্ট কত 15-20 মিনিট। আমার তো মনে হয় যে কয়েক ঘন্টা পার হয়ে গেছে। আমি জাস্ট শুয়ে আছি, নড়তে পারছি না। পড়তে 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 ফজর আজান দিল, সাথে আই ফেল্ট লাইক হাতটা লিটারালি স্লাইড অফ করলো। এবং ততক্ষণ পর্যন্ত ওনাকে উঠতেও দেওয়া হয়নি একদম। যখন বডি উঠাতে যাচ্ছে তখন ওর পিঠের মধ্যে দিকে তিনি বসে গেল প্রেশার দিয়ে। ওকে। আর যেহেতু ওর টি শার্ট পরেছিল, মানে মানে ও ফিল করতেছে, বাট ফিজিক্যাল প্রেসেন্স না, প্রেশারটা ফিল করতেছে। কিন্তু মাথায় যেটা ও অ্যাকচুয়ালি ফেল দেয় পুরো একটা হাত, পুরো একদম ফিঙ্গার টিঙ্গার আলা। তখন সে রাগায় যে ধরছে কে, তখন দেখতে পেয়েছে তখন একটু টান দিয়ে তখন সে ভয়ে পরদিন আমাকে ডাক্তার এসে বললো, তখন এটা দ্যাটস দ্য অনলি এক্সপেরিয়েন্স। ওকে। সো যারা আসলে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং অনেকেই বিশ্বাস নিয়ে শুনছেন, অনেকে অবিশ্বাস নিয়ে শুনছেন, আসলে কোন সময় কোন ঘটনাকে যে ফেস করে এটা আসলে বলা যায় না। যাই হোক, আমাদের SMS করেছেন জুয়েল এবং তিনি জামালনগর নাটোর থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও ডিজে ভূত আমাদের SMS করেছেন। এটা তোমার আমাদেরকে SMS করেছেন। এছাড়াও হন্টেড ভূত আমাদেরকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন নীল শ্যাডো। আচ্ছা, হন্টেড ভূত লিখেছেন যে ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর। নীল শ্যাডো আমাদের SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে। তিনি লিখেছেন জিবরান ভাই ভালো লাগছে। আরিফ হোসাইন আমাদের SMS করেছেন রাজাবাজার ফার্মগেট থেকে, যে ভাই আমরা সব বন্ধু মিলে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এশা, পিঙ্কি অ্যান্ড তানভীর তারা লিখেছেন যে তারা 3 কাজিনস এবং তারা ভূত এফএম শুনছেন, অনেক ভালো লাগছে তাদের কাছে। তারা সিরাজগঞ্জ থেকে শুনছেন। ঘোস্ট মাস্টার আমাদের SMS করেছেন যে ব্রেকটা একটু কম নিতে হবে তাই বলেছেন। মহু আমাদের SMS করেছেন। মহু আমাদের SMS করেছেন আমাদেরকে শাওন। এছাড়াও শাটার ভূত আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি এখানে সাজ্জাদ। এছাড়াও আমাদেরকে পায়েল SMS করেছেন পটুয়াখালী থেকে। আমাদেরকে গলাকাটা ভূত SMS করেছেন। ভ্যাম্পায়ার তুষার SMS করেছেন চট্টগ্রাম থেকে। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে নস্টালজিক ভূত আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তৌফিক
এবং তৌফিক তার তেমন একটা কাহিনী আছে, তিনি সেটা বলতে চান সম্ভবত। তো সেটা যদি করতে চান আমাদের সাথে শেয়ার, তাহলে অবশ্যই SMS করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন bhootfm@radio40.fm এ। আমাদেরকে এছাড়াও হাংরি বিস্ট SMS করেছেন আমাদেরকে। Hungry Beast? হ্যাঁ, হাংরি বিস্ট শাকিব আমাদেরকে তেঁতুল গাছের ভূত SMS করেছেন, এই গানটা বেশ মজার। রকস্টার ভূত আমাদের SMS করেছেন সুমন ভাই। সীমান্ত, রকস্টার ভূত সীমান্ত, আচ্ছা। দেশি ভূত আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে ঘোস্ট SMS করেছেন। রয়্যাল ভূত আমাদের SMS করেছেন ঈশান ধানমন্ডি থেকে SMS করেছেন ব্ল্যাক ব্লাড SMS করেছেন আমাদেরকে তাবিজম্যান। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাবিলা। Sorry? তাবিজম্যান নতুন সুপারহিরো। মানে সেটাই মনে হচ্ছে তাবিজম্যান এরকম নতুন সুপার হিরোর মতোই লাগছে আর কি। এছাড়া আমাদেরকে SMS করেছেন ভ্যাম্পায়ার তুষার, আচ্ছা নামটা মনে হয় আমি পড়েছি, হোয়াইট স্নেক আমাদের SMS করেছেন। হ্যাঁ সেটাই, মানে সম্ভবত মিউজিশিয়ান আমাদেরকে আজাদ SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে SMS করেছেন ভ্যাম্পায়ার তুষার বারবার করে SMS করেছেন, 3টা SMS করেছেন এ পর্যন্ত। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আজকে মতো এখানে আমরা শেষ করে ফেলতে চাই আজকে ভূত FM। আমরা বলেছিলাম জিবরান ভাই, আপনিও জানেন যে আমি বলছিলাম যে আমাদের 2টা গেস্ট আজকে ভীষণভাবে অসুস্থ, মানে যার কারণে আসতে পারে না। একজন জ্বর হয়েছে, আরেকজনের ওয়াইফ অসুস্থ আর কি, হসপিটালাইজড আর কি। সো আমি চাই যে খুব দ্রুত তারা সুস্থ হয়ে উঠুন। আমরা ইনফ্যাক্ট আরো অনেক গেস্ট থাকার কথা ছিল আজকে। সো আমরা আজকের মতো এখানেই শেষ করবো। নেক্সট উইকে আমরা আবারও ফিরে আসবো। আর আপনারা যারা আমাদেরকে ইমেল করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলে দিই। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio40.fm, BHOOTFM@radioforti.fm। আর যারা আমাদেরকে ইমেল করছেন এবং SMS ইমেল করছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি এখানে এসে ঘটনাটা শেয়ার করতে চান কিনা, বা আপনি কি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, সেটা স্পষ্টভাবে লিখে দিলে খুব ভালো হয়। আর সেই সাথে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই 3টা জিনিস দিতে প্লিজ ভুলবেন না। বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান, এবং এমন কোনো ফোন নাম্বার দিবেন না যেই ফোন নাম্বারটাতে কখনোই আপনাকে রিচ করা যাবে না। হ্যাঁ, মাঝে মাঝে এরকম দেয় ফোন নাম্বার রিচ করা যায় না আর কি। So